নাও দেখা যাচ্ছে নিশ্চয়ই? জি স্যার। জি স্যার, এখন জি দেখতে স্যার, পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। ওকে ফাইন। আমরা লাস্ট সেশনে ডিসকাস করেছিলাম রিগার্ডিং আওয়ার সার্বজনীন যে মানে রিটার্ন সাবমিশন, হ্যাঁ, যেটাকে আমরা ইউনিভার্সাল রিটার্ন আর একটা হচ্ছে নর্মাল রিটার্ন। তো দুইটি আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা হবে যে আসলে একটা রিটার্ন ফর্ম কেমন হবে। হ্যাঁ, রিটার্ন ফর্মের আমরা জানি রিটার্ন ফর্ম আগে যেরকম ছিল সেটা বেশ কিছু চেঞ্জ হয়েছে। 2016-17 অর্থ বছরে আমাদের এই রিটার্নটা একটু চেঞ্জ হয়েছে, রিটার্ন ফর্মেটটা। এখানে বেশ কিছু পার্ট এসেছে। আমি সেখানে নর্মাল যে রিটার্ন ছিল তার সাথে এরকম যেমন আইটি গ 2016, আইটি গ 2020, আইটি গ আইটি 11 গ 11 ওমো 11 ছ, এরকম 5টা ডিফারেন্ট বিভিন্ন ফর্ম ইন্ট্রোডিউস হয়েছে। আসলে এই 5টা ফর্ম কোন কোন প্রয়োজনে, মানে কারা এটা ইউজ করবে, কে কোনটা ইউজ করবে, এখানে আমরা ডিটেলস একটু জাস্ট একটু আলোচনা করছি। যে 11 গ 16 যে আইটি ফর্মটা আছে সকল ব্যক্তি করদাতার জন্য এটা প্রযোজ্য হবে। দেন 11 গ 22 যে সকল ব্যক্তি করদাতার আয় ও সম্পদ যথাক্রমে 4,40,00,000 টাকার ঊর্ধ্বে নয় এবং যাদের কোনো মোটর গাড়ি, জিপ, মাইক্রোবাস নেই বা সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট নেই সে সকল করদাতার জন্য প্রযোজ্য। তাহলে এটা কাদের জন্য? আইটি গ 2020, যাদের যথাক্রমে 4,40,40,00,000 টাকা ঊর্ধ্বে, মানে 4 লক্ষ থেকে 40 লাখ টাকার মধ্যে যাদের ইনকাম, যাদের কোনো গাড়ি নেই এবং যাদের সিটি কর্পোরেশনে কোনো কি নেই, সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট নেই, তাদের সে সকল ট্যাক্স পেয়ারের জন্য আমরা এই ফর্মটা ইউজ করবো। দেন ফর্ম 11 করতে সকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য। এরও ব্যক্তি করদাতার জন্য, মানে যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা। দেন 11 ওমো কেবল বেতনভোগী করদাতার জন্য। যদি কেউ মনে করে যে আমার একজন ব্যক্তির শুধু বেতন হচ্ছে, স্যালারি হচ্ছে ইনকাম সোর্স, তার এছাড়া বাইরে আর কোনো ইনকাম নেই, তাদের জন্য তারা 11 ওমো এডিশনাল একটা ফর্ম। এটা আমি ফর্মগুলোকে পরে এক সময় দেখাই দিব, সবগুলো আসলে ডাউনলোড করতে ভুলে গিয়েছিলাম আমি, বাট আমি মেইন যে রিটার্নটা আছে আমি সেটাতে চলে যাবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আইটি 11 যে সকল ব্যক্তি করদাতা ব্যবসা বা পেশা খাতে আয় রয়েছে, এরূপ আয়ের পরিমাণ 3 লক্ষ টাকার বেশি নয় সে সকল করদাতার জন্য প্রযোজ্য। তাহলে আমরা যদি বলি 11 কখন বা কার জন্য প্রযোজ্য হবে, যে ব্যক্তি করদাতার জন্য, বাট তাদের জন্য যাদের ব্যক্তি করদাতার জন্য যাদের ব্যবসা থেকে ইনকাম আছে বা প্রফেশনাল কোনো ইনকাম আছে, যারা প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করে ইনকাম করে এবং সেই ইনকামটা যদি কি হয় 3 লক্ষ টাকার বেশি না হয়, তাদের জন্য প্রযোজ্য। এই 5টা ফর্ম আমি ইন্ডিভিজুয়ালি নেক্সট সেশনে চেষ্টা করবো আমি ডিটেইলসটা আলোচনা করার জন্য। আমি মেইন যে মূলত যে রিটার্ন হয় যেভাবে, যেখানে রিটার্ন সাবমিশনে আসলে রিটার্ন গুলো যদি স্যাম্পল দেখিয়ে পূরণ করাটা যদি দেখানো হয় তাহলে সেটা মনে থাকবে। আমি আর এগুলো নিয়ে থিওরিটা আলোচনা না করি, আমি বোধহয় রিটার্ন নিয়ে আলোচনা করব। আমি রিটার্নে চলে যাচ্ছি। তার পূর্বে যেটা হচ্ছে সেখানে আছে লাস্ট যে এটা একটু প্লিজ, আমরা এখানে রিটার্ন ফিল আপ করেছি, রিটার্ন সাবমিট করেছি, ঠিক আছে। আমরা রিটার্ন নিয়ে কাজ করেছি। স্যার আমি মোহাম্মদ আব্দুল হামিদ স্যার, আমি আছি স্যার, আমি করেছি আর কি। ভেরি গুড। আমিও করেছি স্যার, রাহেনুল ইসলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনারা তো ভালো বলতে পারবেন। আমিও স্যার প্রতি বছর নিজেরটা নিজেই দেই। গুড। স্যার ভলান্টিয়ারিলি 2 বছর ট্যাক্স পেয়ারে কাজ করেছি আমরা রিটার্ন নিয়ে। আচ্ছা, এটা আসলে খুব বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু অনেকে ট্যাক্স রিটার্ন দেখেনি বা করেনি, এরকম হয়তো বা কয়েকজন থাকতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে আমি এই ফর্মটাকে করতে চাচ্ছি, একটু দেখাতে চাচ্ছি। কি দেখাবো? অবশ্যই স্যার। জি স্যার, অবশ্যই। জি স্যার। স্যার দেখান স্যার। জি স্যার দেখান। আচ্ছা, একটু
রিটার্ন আচ্ছা, এটা দেখা যাচ্ছে তাই না? স্যার এখন ওপেন হয়নি স্যার। ওপেন হয়নি স্যার ওপেন এখন। হয় নাই। ওপেন হয়নি। টাইম নিচ্ছে মেবি স্যার, নেটওয়ার্কের সমস্যা তো। আচ্ছা, এখন দেখা স্যার যাচ্ছে? ওপেন হয়েছে। হ্যাঁ জি দেখা স্যার। যাচ্ছে। স্যার ওপেন হয়েছে। ফর্ম ওপেন হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, তা আমরা এখানে একটা ইয়ে দেখি, একটা রিটার্ন দেখছি। হ্যাঁ, আমরা রিটার্ন যে ফর্ম অফ রিটার্ন অফ ইনকাম আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 আইট 11 গো, রাইট? এখানে জাস্ট এই যে এখানে লেখা আছে সেলফ ইউনিভার্সাল, এই যে এখানে আছে ইউনিভার্সাল এন্ড নরমাল। কোনটাতে দিবে? আমি যে নরমাল এবং ইউনিভার্সাল নিয়ে কিন্তু লাস্ট ইয়েতে আলোচনা করেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। নরমালি আমরা ইউনিভার্সাল যেটা, এখানে আমরা টিক দেব। ইউনিভার্সাল সেলফ। এর নাম থাকবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার থাকবে, তারপর হচ্ছে 3 নাম্বার থাকবে, সার্কেল কার সার্কেল কত, সার্কেল নাম্বার গুলো থাকবে, জোন নাম্বার থাকবে, এবং জোন কি ঢাকা না ঢাকার বাইরে সেটা লেখা থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা, সেটাকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি সেটাও থাকবে। দেন এটা ইন্ডিভিজুয়াল ফার্ম অ্যাসোসিয়েশন কোন ধরনের, মানে আপনারা কোন ক্যাটাগরি ট্যাক্স পেয়ারের জন্য আমরা রিটার্ন সাবমিট করছি সেখানে মার্ক করব। নেম অফ দ্য এমপ্লয়ার, যদি কোনো কেউ আমরা যারা চাকরি করি তাদের ক্ষেত্রে এমপ্লয়ার নামটা সহ দিতে হবে। আমি কিছু কেটে দিয়েছি এখানে, বাদ পড়ে গেছে, তারপর নাম, এগুলো ডিটেলস পার্সোনাল ইনফরমেশন, এগুলো আমরা আসলে সবাই বুঝে যাবো, ওইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। দেন এখানে আসবে হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য ইনকাম অফ এসএসসি, যিনি ট্যাক্স পেয়ার তার ইনকামটা কিভাবে আমরা ক্যালকুলেশন করবো। যেমন ইনকাম আমরা জানি টোটাল কয়টা সোর্স থেকে নরমালি ইন্ডিভিজুয়ালদের ইনকাম হয়, কয়টা সোর্স? 7 সোর্সেস, রাইট? তো 7 সোর্সেস ইনকামের 7টা খাতই এখানে সেপারেটলি বলা আছে। যদি ইনকাম থাকে আমরা ফিগারটা বসাবো, আর ইনকাম না থাকলে ফিগার বসানোর দরকার নেই। ক্লিয়ার? স্যালারি থেকে কোনো ইনকাম আছে কিনা, স্যালারি সম্পর্কে বলা আছে 21 সেকশন 21 আন্ডার সেকশন 21 অনুসারে কোনো স্যালারি থেকে যেভাবে ইনকাম হওয়ার দরকার সেটা হয়েছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেই ইনকামটুকু এখানে বসাবো। বাট এই স্যালারি ইনকামটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা যখন ডিটেলস পড়ে যাব, যখন আমরা কেস স্টাডি করবো, সেখানে আমরা ডিটেলসটা দেখাই দেবো যে হাউ টু ক্যালকুলেট দ্য স্যালারি ইনকাম। ওকে, সেই ইনকামটাকে কিভাবে আমরা আবার সেখানে ট্যাক্সেবল ইনকাম কত হবে, সেখান থেকে আমরা ট্যাক্স কিভাবে বের করব, এটা যখন আমরা কেস স্টাডি করব আমরা তখন পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা নিয়ে হয়তো অনেকের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, বাট প্র্যাকটিক্যালি যখন করবো তখন ইনশাআল্লাহ এগুলোর অ্যান্সার আমরা অটোমেটিকলি পেয়ে যাবো, অরিড হওয়ার কিছু নেই। সো নেক্সট এখানে ইন্টারেস্ট অন সিকিউরিটি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচার ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস, তারপরে শেয়ার অফ প্রফিট ইন এ ফার্ম, ইনকাম ফ্রম দ্য স্পাউস, মাইনর চাইল্ড যদি থাকে, ক্যাপিটাল গেইন যদি থাকে, ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি থাকে, আমরা এখানে বসাবো। ওকে, টোটাল স্যালারি, টোটাল ইনকাম কত, একদম 1 থেকে 9 পর্যন্ত যোগ করে কত হয় এটা আমরা টোটাল এখানে বসিয়ে দেব। তারপরে ফরেন ইনকাম থাকলে আমরা বসাবো টোটাল ইনকাম সিরিয়াল 11 এবং 10 এবং 11, এই 10 এবং 11 দুটো মিলে কত টাকা হয় সেটা এখানে বসাবো। দেন taxable tax rebate, total tax leviable on the total income, এখানে আমরা যে ইনকামটা আসবে টোটাল taxable income, এই ইনকামের উপর টোটাল ট্যাক্স কত টাকা আসবে। সাপোজ আমরা এখানে যদি ধরি যে এটা তো দেখানো যাচ্ছে না যেহেতু একটা পিডিএফ ফাইল, যে 2,25,900 এটা একটা ফিগার নিয়েছি, জাস্ট আমি একটা এমন একটা ফিগার বসিয়েছি যে এই টাকার উপর আমার টোটাল ট্যাক্স কত টাকা আসবে। যদি এখানে ট্যাক্স আসে সাপোজ 10,000 টাকা, আমরা এখানে 10,000 টাকা ট্যাক্স লিখবো, বাট এটা কিভাবে ক্যালকুলেশন করব, আমাদের যে স্ল্যাব অনুসারে স্ল্যাব যে আমরা যে স্ল্যাবটা পড়ে এসেছি যে এত টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তারপরে এত হলে এত পার্সেন্ট, এত হলে এত পার্সেন্ট, এই যে এইভাবে যে স্ল্যাবটা পড়ে এসেছি তাই না, ফার্স্টে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ 50, 4 লাখ 75 পর্যন্ত, তারপরে 1 লাখ, তারপরে 3 লাখ, তারপরে 4 লাখ, তারপর 5 লাখ, এরকম ওই স্ল্যাব অনুসারে বসে যে ইনকাম যে ট্যাক্স আসবে ট্যাক্স অ্যামাউন্ট এখানে বসাবো। তারপর ট্যাক্স রিবেট, আমরা কোনো ট্যাক্স রিবেট পাবো কিনা, ট্যাক্স রিবেটটা কোথেকে আসবে, আন্ডার সেকশন 44 এর আন্ডারে বলা আছে যে আসলে ট্যাক্স রিবেট কি। ট্যাক্স রিবেট আমি একটু বলে দেই যে এরকম হয় যে আমার ইনকাম ফ্রম সিকিউরিটিজ বা ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট হতে পারে, যে আমার যখন ব্যাংকে যখন কোনো এফডিএ থাকে অথবা যখন সেভিংস অ্যাকাউন্টে যখন কোনো ব্যালেন্স থাকে, সে ব্যালেন্সের উপর অনেক সময় ইনকাম দেওয়া হয়।
ব্যাংকে কি করে বিভিন্ন ইন্টারেস্ট আসলে প্রোভাইড করে। তো সেখানে যে ইনকামটা দেয়, ইনকামের মধ্যে আবার তারা 10% একটা ট্যাক্স কেটে রাখে। তাহলে সেটা কিন্তু যদি ওরকম যদি ট্যাক্স কেটে রাখে, যেহেতু আমি আমার ইনকাম ফ্রম ইন্টারেস্ট যেহেতু আমি দেখিয়েছি, তাহলে ওই ইন্টারেস্ট থেকে যে ইনকামটা কেটে রেখেছে সেটাকেও আমি কি করব, যে সেই অ্যামাউন্টটুকু আমি টোটাল ট্যাক্স থেকে বাদ দিব। সেটা হ্যাঁ, সেখান থেকে বাদ দিয়ে দেন আমি এখানে ব্যালেন্সটা বসাবো। তারপর ট্যাক্স পেয়েবল এর ডিফারেন্স আমার অ্যাকচুয়ালি ট্যাক্স কত টাকা দেওয়া লাগবে, এটা 13 এবং 14 থেকে বিয়োগ মানে ইয়ে করে মাইনাস করে যে ব্যালেন্সটা থাকবে এটা আমার ট্যাক্স দেওয়া লাগবে। বাট এখানে কোশ্চেন হচ্ছে আমি এখানে ট্যাক্স যেটা দিব, এই ট্যাক্স দেওয়ার আমার এখানে যে ট্যাক্সটা পেয়েবল হয়েছে, পেয়েবলের মধ্যে অনেক ট্যাক্স আমরা এখানে পে করি নরমালি। সরি, আমি বোধহয় একটু মিস করে গেছি। ট্যাক্স রিবিট বলতে আসলে আমি যেটা বলেছি ওটা ট্যাক্স ছিল, এটা ট্যাক্স রিবিট, সরি। ট্যাক্স রিবিট হচ্ছে যে অনেক সময় আমাদের কি করতে হয়, যে এখানে যে ট্যাক্সেবল যে ইনকাম আমরা এখানে ইনভেস্টমেন্ট কিছু অ্যালাউন্স থাকে, যেটা আমরা ইনভেস্টমেন্ট যখন আলোচনা করবো সেখানে ট্যাক্স রিবিট পৌঁছে এত টাকা ইনভেস্টমেন্ট থাকলে, অথবা আমার যদি কোনো ফান্ড থাকে, ডোনেশন থাকে, আমরা 10% 50% আমরা একটা ট্যাক্স রিবিট পাই, একটা ফ্যাসিলিটি পাই। ট্যাক্স রিবিট একটা অপশন এখানে আছে। যদি ওরকম কিছু আছে যে টোটাল ট্যাক্স তুমি যদি এই মানে ইনভেস্টমেন্ট এটাতে করো তাহলে তোমাকে একটা ট্যাক্স রিবিট পাবে, তুমি যদি এখানে দান করো তাহলে একটা ট্যাক্স রিবিট পাবে। এরকম যদি কোনো ট্যাক্স রিবিট মানে আমি ট্যাক্স বেনিফিট ট্যাক্স দেওয়া লাগবে না, এরকম যদি কোনো ফিগার থাকে তাহলে এখানে 14 এর ঘরে বসাবো। ক্লিয়ার? আগের ইয়েটাকে আমি ইয়ে করে নিচ্ছি, উল্টো করে নিচ্ছি, পরের আমি মেসেজ করেছি ওরকম যদি কোনো ট্যাক্স বেনিফিট পাওয়ার যদি কোনো সুযোগ থাকে, ট্যাক্স থেকে মাইনাস করে নিয়ে আমরা ট্যাক্স পেবলটা বের করবো। সেই ট্যাক্স পেবলটা আমরা এখানে দিলাম। সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে আমার 10,000 টাকা ট্যাক্স পেবল আমাকে করতে হবে। অলরেডি পরে দেখতে হবে যে গত 1 বছর আমরা ট্যাক্স পে করেছি না। ট্যাক্স পে করার মাধ্যম কি, আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের ট্যাক্স পে করতে হয়। অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়। অ্যাডভান্স ট্যাক্সটা কিভাবে পে করতে হয়, আমি একটু আগে যেটা বললাম যে আমার যদি ব্যাংকে কোনো ইন্টারেস্ট আমাকে যদি কোনো ইন্টারেস্ট ইনকাম আমাকে প্রোভাইড করে, সেখান থেকে ব্যাংক কি করবে, তার একটা সে টিডিএস করে রাখবে, মানে সেখানে একটা ট্যাক্স ডিডাক্ট করে রাখবে। যে ডিডাক্ট মানে কি, সে আমার ট্যাক্সটা ব্যাংক দিয়ে দিচ্ছে। দ্যাট মিন্স এটা কিন্তু আমার কি হচ্ছে, অ্যাডভান্স ট্যাক্স, মানে আমি আগে দিয়ে দিয়েছি। এই ট্যাক্স আমার কি করবে, এখানে আমি বসাবো। যে ট্যাক্স পেয়েবল থাকবে এখানে বসিয়ে আমি সেটাকে মাইনাস করে দিয়ে আমার নিট ট্যাক্সটা বের করবো। অ্যাডজাস্টমেন্ট যদি থাকে, আমি যদি আগের বছরে যদি কোনো রকম অ্যাডভান্স ট্যাক্স বা বেশি ট্যাক্স পে করে থাকি, সেরকম যদি কোনো রিফান্ড বা অ্যাডজাস্টমেন্ট থাকে এমনটা বসিয়ে এই টোটাল ট্যাক্স পেয়েবল থেকে দেন আমরা এখানে ইয়ে করবো, নিট ট্যাক্স যেটা বের হবে, যেটাকে আমাকে পেয়েবল, নিট পেয়েবল যেটা, এটাকে আমার ব্যাংকে এই রিটার্ন সাবমিট যখন করবো তার আগেই ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে টাকাটা জমা দিয়ে সেই জমার রিসিট মানে ট্রেজারি চালানের কপি সহ আমাকে রিটার্ন সহ এখানে সাবমিট করতে হবে। মানে এই রিটার্নের সাথে অ্যাটাচ করে রিটার্নটা সাবমিট করতে হবে আমাদের কনসার্ন সার্কেলে। বাট এটা আসলে আমরা ওই যে যেটা বলেছিলাম আমি একটু আগে, যে যখন আমরা প্র্যাকটিক্যালি এটা করবো তখন আমি পাই টু পাই ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। এখন যদি একটা রিটার্নের সাথে মাত্র জাস্ট পরিচিতি করাচ্ছি, এই জন্য হয়তো আমি জাস্ট এগুলো ব্লাঙ্ক রেখেছি, আমি আর ডিটেলসটা যাচ্ছি না, কারণ এগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে ইনশাল্লাহ, অনেক আলোচনা হবে। তারপরে এটা হচ্ছে আমাদের কি বলে, যেটাকে আমরা নর্মালি যে আমার যে আগে যে 7টা সোর্স দেখলাম, যে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস রেন্ট, ইনকাম ফ্রম বিজনেস। এখন এই স্যালারি যে ইনকামটা তাদের ব্রেকডাউন হচ্ছে, এটা আমার বেসিক কত ছিল, স্পেশাল পে কত ছিল, ডে অন স্যালারি বা অ্যালাউন্স কত ছিল, এটা যে স্যালারির ব্রেকডাউনটা, এটা হচ্ছে হাউস মানে ইনকাম, হাউস প্রপার্টি থেকে আমি যে ইনকামটা পাবো সেটার ব্রেকডাউন। এটা মানে প্রত্যেকটার আবার ব্রেকডাউন দিতে হচ্ছে। হ্যাঁ, তারপর যদি কোনো আমার ইনভেস্টমেন্ট ক্রেডিট থাকে, কোন ইনভেস্টমেন্ট করে থাকি, তাহলে কোন কোন সেক্টরে বা আমি খাতে ইনভেস্ট করেছি সেই অ্যামাউন্ট গুলো এখানে আমাকে দেখাতে হবে। কারণ ইনভেস্টমেন্ট আমি যদি এই কিছু কিছু সেক্টর আছে যেখানে ইনভেস্ট করলে আমি ট্যাক্স রিবিট পাবো, আমাকে টোটাল ট্যাক্স থেকে 10% ট্যাক্স কম দিতে হবে, 50% ট্যাক্স কম দিতে হবে, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটা আমরা ইনশাআল্লাহ পরে দেখবো। তাহলে এটা ইনভেস্টমেন্ট অন ট্যাক্স মানে শিডিউল 3 তে যে টোটাল ইনভেস্টমেন্ট আলোচনা করা আছে, ইনভেস্টমেন্ট আমাকে শুরু করতে হবে এখানে। এখন কথা হচ্ছে যে আমরা যখন রিটার্ন সাবমিট করব, রিটার্নের সাথে আমাদের কতগুলো ডকুমেন্টস সাবমিট দিতে হবে এবং কি কি ডকুমেন্টস আমরা দিব এই লিস্ট এখানে দিয়ে দিব। যেমন স্যালারি দিলে আমাকে একটা স্যালারি সার্টিফিকেট দিতে হবে, আর স্যালারি থেকে যে ট্যাক্স কেটেছে সে ডিডাকশন। হ্যাঁ, স্যালারি সার্টিফিকেট যখন দিবেন সেখানে কত টাকা ট্যাক্স কেটেছেন, কত টাকা স্যালারি এবং সেখানে কত টাকা ট্যাক্স কেটেছেন, এমপ্লয়ার অবশ্যই প্রত্যেকটা এমপ্লয়িকে সে ট্যাক্স সার্টিফিকেট প্রোভাইড করবে, স্যালারি সার্টিফিকেট। সেখানে টোটাল স্যালারি, ইনকাম, তার ডিডাকশন সবকিছু বলা থাকবে।
যদি আমরা ওরকম যদি না সরি যদি ইয়েটা এরকম ট্যাক্স সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট এমপ্লয়ার প্রোভাইড করে তার একটা কপি আমাদের এখানে অ্যাটাচ করতে হবে, তাহলে আমরা লিখে দিব স্যালারি। তারপরে ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা ব্যাংক স্টেটমেন্ট এখানে লিখবো যে ব্যাংক স্টেটমেন্ট কত সাল থেকে কত সালে দিচ্ছি। ইনভেস্টমেন্ট থাকলে তার সাপোর্টিং যেটা থাকবে ইনভেস্টমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছি আমরা এখানে লিখে দেবো। তারপর আমরা ট্রেজারি চালানোর মাধ্যমে যে ট্যাক্স আগে পে করেছি বা ডিউরিং দ্য টাইম দ্যাট মিন্স রিটার্ন সাবমিশনের সময় যে পেমেন্ট করেছি পে করেছি, এই ট্রেজারি চালানের রেফারেন্স দিয়ে আমরা ট্রেজারি চালানের কপি এখানে লিখে দেবো, কপি অ্যাটাচড অফ ট্রেজারি চালান নাম্বার এত এত ডেট এত দিয়ে ডিটেলস দিয়ে দেবো। মানে যত রকম রিলেটেড আমি যে ইনকাম গুলো আমি শো করেছি, ইনকামের যত সাপোর্টিং ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস আমাকে রিটার্নের সাথে সাবমিট করতে হবে। আবার কোন কোন ডকুমেন্টস গুলো আমি সাবমিট করছি তার লিস্ট এখানে 1 2 3 4 5 6 করে লিখে দিতে হবে যে কোন কোন ডকুমেন্টস আমি এখানে দিচ্ছি। এখানে কি স্যার এখানে একটু একটা কোশ্চেন করি স্যার, এখানে টিন সার্টিফিকেটের কপি এবং এনআইডির কপি এটা কি এখানে ওরকম ম্যান্ডেটরি নাকি না দিলেও চলে স্যার? টিন সার্টিফিকেট লাগবে না, বিকজ টিন নাম্বারটা দেওয়া আছে অনলাইনে, আমার টিন এখানে দেওয়া আছে। জি, জি। হ্যাঁ, টিন নাম্বার যেহেতু আমরা শুরুতে দিয়ে দিয়েছি, টিন সার্টিফিকেট আসলে এত ইম্পর্টেন্ট না এর সাথে দেওয়াটা, ঠিক আছে। ইভেন এনআরডি নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি, এনআরডি নাম্বারটাও এখানে ম্যান্ডেটরি না যে এনআরডি এখানে দিতে হবে, যেহেতু নাম্বার দিয়ে দিচ্ছি, বাট নাম্বারটা দেওয়া যাবে, নাম্বার দিতে হবে, নাম্বার এবং এনআরডি নাম্বারটা অবশ্যই দেওয়া লাগবে। দেন স্টেটমেন্ট অফ দ্য অ্যাসেট এন্ড লায়াবিলিটি, আমরা জানি অ্যাসেট এন্ড লায়াবিলিটি যেটা আছে যেটাকে আমরা আইটি টেন বলে, একটা জিনিস বলে রাখি এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা ব্যাংকে হোক, বিভিন্ন থার্ড পার্টি হোক, স্টেকগুলোর দ্বারা, বিশেষ করে গভর্নমেন্ট অথরিটি হোক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ারের জন্য আইটি টেন চায়, এই কপিটা চায়। যখন কিছু চাবে ব্যাংকে, বিশেষ করে ব্যাংকে যখন আমরা যারা ফাইন্যান্সে কাজ করি, নর্মালি ডাইরেক্টরদের কি চায়, আইটি টেন চায়। আইটি টেন বিতে কি দেওয়া আছে, আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটি সব ডিটেইলসটা দেওয়া আছে। তারা দেখতে চায় যে আমার রিটার্নে আসলে অ্যাসেট কি আছে বা লায়াবিলিটি কি আছে, টোটাল কতটুকু অ্যাসেটের মালিক আমি। কারণ ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যেই কিন্তু রিটার্নের যে সম্পদ বলা থাকবে, যতটুকু অ্যাসেট দেখানো হবে, ওইটা কিন্তু মূলত একজন ট্যাক্স পেয়ার, একজন ডাইরেক্টর, কোম্পানির মালিক, এমডি, চেয়ারম্যান, তারা ততটুকু সম্পদের মালিক, এটাই স্বীকার করতে হবে। তার বেশি যদি থাকে সেটা আসলে হোয়াইট নয়, সেটা ব্ল্যাক। হ্যাঁ, সেটা অ্যাসেটটা আসলে তখন সেটা কি হবে, লিগ্যাল অ্যাসেট নয়। লিগ্যাল অ্যাসেট হবে কোম্পানি, মানে আমাদের ইনকাম ট্যাক্স আইন অনুসারে লিগ্যাল অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটটুকু আমার এখানে রিটার্নে দেখানো আছে, ততটুকুরই মালিক হচ্ছে লিগ্যাল। বাকি অনেকের আছে বাংলাদেশের রেসপেক্ট থেকে রিটার্নের বাইরেও প্রচুর সম্পত্তি থাকে যেগুলো আসলে মানে যদি বলি ইথিক্যালের মধ্যে পড়ে না। যাক, আমরা ওই প্রসঙ্গে না যাই। তাহলে এই স্টেটমেন্টটা দেখলে, আইটি টিভিটা দেখলে কিন্তু মোটামুটি সবাই একটা আইডিয়া হয়ে যায় যে তার ক্যাপাসিটি কি, তার অ্যাসেট লায়াবিলিটি কতটুকু কি আছে। এই জিনিসটা আমরা দেখলাম। দেন এখানে যেটা আছে পরবর্তীতে সোর্স অফ ফান্ড চলে গেল। তারপরে এখানে আছে আইটি 10BB, একটা আছে বি, একটা আছে বিবি। বিবিতে হচ্ছে ডাবল বি যেটা আছে, এটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্ডিচার, খরচ যেটা আছে। আমরা যে ইনকামের মধ্যে, যে ইনকাম থেকে যে খরচগুলো দেখাই, নর্মালি কিন্তু একটা খরচ হয়, আমরা টোটাল যে ইনকাম করি সব ইনকামই কিন্তু মূলত বলে যে আমরা 100% রাখতে পারি না। আমাদের অবশ্যই আমাদের যে আপনার লিভিং কস্ট আমাদের এখানে দেখে দিতে হয়। কারণ এই কারণে দেখাতে হয়, আমরা এখানে যে ফান্ডের আমার যে ব্যালেন্সটা দেখাবো, আমি যে স্টোর করছি এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে আমরা এক্সপেন্ডিচার দেখে আমাদের টোটাল যে ফান্ড দেখাবো, যে ইনকাম থেকে তো আমাকে ক্যাশ ফ্লোতে ইমপ্যাক্ট করবে, তাই না? যে আমার ব্যাংকে কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে, ওই অ্যামাউন্ট আসলে ব্যালেন্স কত আছে, ব্যালেন্সটা বের করতে গিয়ে আমার কি করতে হবে, যে মূলত আমাকে এখানে একটা ইয়ে আছে ক্যাশ ইন হ্যান্ড, লাইফস্টাইল এক্সপেন্ডিচারটা। হ্যাঁ, এই যে এখানে এটা ক্যাশ অর অ্যাসেট আউটসাইড ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক, এই যে এখানে আমাদের চলে আসে, আদার ডিপোজিট এখানে চলে আসে। এই জন্য কি বাদ দিয়ে, আমরা ওই যে এক্সপেন্ডিচার বাদ দিয়ে, বাট একটা ক্যাশ ফ্লো, আবার পার্সোনাল একটা ক্যাশ ফ্লো করে এই ক্যাশ অ্যামাউন্টটা বের করতে নরমালি। তাহলে পার্সোনাল এক্সপেন্ডিচার আইটি কততে বলা আছে, আইটি 10BB তে বলা আছে, আর আইটি 10BB বিবি তে বলা আছে পার্সোনাল এক্সপেন্ডিচার, আর আইটি 10B তে বলা থাকবে কি, অ্যাসেট এন্ড লায়াবিলিটি। ক্লিয়ার? দেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা কিভাবে রিটার্ন করব, ফিল আপ করবো। আমরা সবাই জানি যারা যারা দিয়েছি। এই যে এখানে হলো টোটাল ক্যাশ ফ্লোটা দেখিয়ে দিয়েছে, ক্যাশ ফ্লো ফর্ম আছে, যে ওপেনিং কত ছিল, ইনকাম কোন কোন সোর্স থেকে ইনকাম এসেছে, ফ্যামিলি এক্সপেন্ডিচার কত বাদ দিয়ে কত টাকা থাকলো, দিশটা এটা হচ্ছে আমাদের একটা রিটার্ন। বাট এখানে রিটার্নের ব্যাপারে বলি, এখানে রিটার্ন যেটা আছে
যে এই যে এখান থেকে অংশটুকু যেটা আছে, নিচের যে অংশটুকু আছে, এই অংশটুকু যে দাগ আছে, দাগটুকু আমাদের কি করা হয়, নর্মালি কেটে এই অংশটুকু দিয়ে দেওয়া হয়। যদি এটা ইউনিভার্সাল রিটার্ন হয়ে থাকে, এই অংশটুকু কেটে দিলে এই অংশটুকু বিশেষ করে আমাদের, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, যে এখান থেকে ধরে দেখা যাচ্ছে মার্ক, আমি যে মার্ক করছি, হ্যাঁ স্যার। জি স্যার। এই অংশটুকু সার্কেল কি করে কেটে দিয়ে দেয়। কেটে দিলে হয় কি, ধরুন এটা হলো ইউনিভার্সাল যে রিটার্ন, সেটার ক্ষেত্রে এইটাকে আমার সার্টিফিকেট হিসেবে, মানে কি বলে এটাকে অ্যাসেসমেন্ট Acknowledgement slip। সার্টিফিকেট হিসেবে অ্যাকসেপ্ট হয়। ক্লিয়ার? এই অংশটুকু শুধু, এই অংশটুকু যে কোনো জায়গায় সাবমিট করলে আপনাকে অ্যাকসেপ্ট করে নেব যে সার্টিফিকেট হিসেবে। বাট যদি সেটা নরমাল হয়, তাহলে আলাদা সার্টিফিকেটের ফর্ম আছে, এটা আলাদাভাবে সেটাকে ওই সার্টিফিকেট ইস্যু করবে বিশেষ করে আমাদের সার্কেল থেকে। আশা করি একটা রিটার্ন সম্পর্কে সবাই একটা আইডিয়া হয়ে গেছে নাকি? কোনো কোয়েশ্চেন রিটার্ন সম্পর্কে? জি স্যার। জি স্যার, আইডিয়া হয়েছে। এর আগে তো এরকম ভাবে দেখা হয়নি কখনো, আইডিয়া পেলাম স্যার। কে দেখেনি বলছে এটা স্যার রিটার্ন আগে কেউ দেখেনি, কি যেন বললো, নামটা একটু বলি। স্যার আমি মেহেদি বলছি স্যার, মেহেদি হাসান। মেহেদি, আগে দেখা হয়নি তাই না? আজকে একটা জি স্যার, আইডিয়া পাওয়া গেছে, income tax- মাশাআল্লাহ, দ্যাটস গুড। হ্যাঁ স্যার মাশাআল্লাহ, একটা আইডিয়া এটাই পাওয়া উদ্দেশ্য ছিল যে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটা রিটার্ন সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেবো। জি, এখন আমরা জি চলে স্যার। যাচ্ছি আমাদের পরবর্তী যে রাইট, 12 ডিজিট, মানে আমরা হচ্ছে 12 ডিজিট আইএন, এটা কি আমরা এটা সম্পর্কে একটু পড়ি। যে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের জন্য 12 ডিজিট আইএন থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে বলেছিলাম যে যারা ইউনিভার্সাল, বিশেষ করে যারা ইউনিভার্সাল রিটার্ন সাবমিট করবেন, তাদেরকে অবশ্যই কি থাকতে হবে, একটা 12 ডিজিটের PN থাকতে হবে। 12 ডিজিট, যাদের 12 ঠিক ডিজিটের তবে PIN স্যার। নাই, তারা কিন্তু ইউনিভার্সাল 8 রিটার্ন ডিজিটের ওইটা পারবে না, সাধারণ বা মানে জেনারেল। স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন শেয়ার হয়নি মনে হচ্ছে। পাইনি। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা সরি, PDF ফাইল ওপেন না স্যার। নিশ্চয়ই এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। Yes, এখন আমি এখানে মার্ক করেছি সার্বজনীন নির্ধারিত 12 ডিজিটের PIN থাকে বাধ্যতামূলক। এটা আর হচ্ছে যে এটা তাহলে আমরা কিভাবে পেতে পারি, যে কোনো ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে নিজে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে একটা আপনার এই যে 12 ডিজিটের PIN, হ্যাঁ, PIN সার্টিফিকেট, এটা নিতে পারবেন। একদম ভেরি সিম্পল, মাত্র কয়েক মিনিট সময় লাগে, একটা ইনফরমেশন দিলে অটোমেটিক্যালি এটা অটো জেনারেট হয়ে যায়। ক্লিয়ার? আমরা কোথায় নিব? আমরা নিব হচ্ছে এখানে যে ইয়েটা আছে, যেমন এই যে ওয়েবসাইট। স্যার যখন কেউ ওই 12 ডিজিটের পিন নাম্বার নেবে, তখন কি তার জন্য প্রত্যেক বছর আয়কর দাখিল করা বাধ্যতামূলক হয়ে যাবে? রিটার্ন সাবমিট, আয়কর তো না, আয়কর থাকলে সে করবেন, বাট রিটার্ন সাবমিট করতে হবে। সরি স্যার, রিটার্ন সাবমিট তার জন্য বাধ্যতামূলক। জি জি, এটা আমরা আলোচনা করেছি লাস্ট ইয়ারতে, আর তার জন্য অবশ্যই আলোচনা করা হচ্ছে লাস্ট সেশনে। সেশনে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ রাইট? জি স্যার। ওকে, রিটার্নের সাথে যে সকল মানে সাপোর্টিং দিতে হবে, হ্যাঁ, রিটার্নের সাথে অবশ্যই কি করতে হবে, যে রিটার্নের সাথে বিভিন্ন উৎসের আয়ের সপক্ষে যে সকল প্রমাণাদি বিবরণ দাখিল করতে হবে তার একটি তালিকা দেওয়া হলো। বেতনের ক্ষেত্রে বেতনের বিবরণী, যেটা আমি বললাম একটু আগে, স্যালারি সার্টিফিকেট দিতে হবে। ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক শোধ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট দিতে হবে। বিনিয়োগ ভাতা দাবি থাকলে তার সপক্ষে প্রমাণ দিতে হবে। আমরা যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স নিতে চাই, যদি এরকম থাকে, তাহলে ইনভেস্টমেন্টের পক্ষে যে সাপোর্টিং সেটা দিতে হবে। যেমন জীবন বীমা পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণপত্র। আমার যদি জীবন বীমা থাকলে কিন্তু একটা অ্যালাউন্স আছে যে এত টাকা পর্যন্ত জীবন বীমা দিলে এই পাওয়া যাবে, হ্যাঁ, একটা ক্লোজ আছে। যদি ওরকম বেনিফিট আমরা নেই, তাহলে অবশ্যই জীবন বীমা প্রিমিয়াম যে আমরা পে করেছি তার পলিসি যেটা থাকবে, এই পলিসি যে পরিশোধ করেছি তার কপি থাকতে হবে। তাহলে বেতনের খাত যদি থেকে ইনকাম হয়। আচ্ছা, যদি সেটা সিকিউরিটি যেটা বলি, যে আমরা নিরাপত্তা জামানতের শোধ খাত যেটা বলা হয়, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ রাইটস, যদি এরকম থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার সাপোর্টিং হিসেবে কি দেওয়া হবে, বন্ড বা ডিবেঞ্চার যে বছরে কেনা হয় সেই বন্ড বা ডিবেঞ্চার ফটোকপি দিতে হবে। তারপরে সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়পত্র দিতে হবে।
প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী দিতে হবে। ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক পত্তনপত্র দিতে হবে। এটা কেন দিতে হবে? বিকজ অফ আমরা জানি যে নর্মালি যে আমরা যখন যেমন এখানে যখন আমরা ইনকাম ফ্রম সিকিউরিটিজ থেকে যখন আমরা ইনকামটা দেখাবো, সেখানে যদি সে ডিবেঞ্চার যদি আমরা ব্যাংক থেকে লোন নিয়ে যদি আমরা কোনো সিকিউরিটিজ কিনে থাকি, তাহলে সে লোনের যে ইন্টারেস্ট, সেই ইনকাম থেকে লোনের ইন্টারেস্টটা বাদ দিয়ে নিট ইনকামটা ইনকাম হিসেবে শো করতে হবে। তার আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে যে আমরা সিকিউরিটি থেকে যে ইনকাম করছি, ইনকাম থেকে কিন্তু আমার ব্যাংকের ইন্টারেস্টটাকে আমি বাদ দিয়ে যেহেতু দেখাচ্ছি, তাহলে আমার হিসাবে কি হচ্ছে? ক্যালকুলেশন কিন্তু নর্মালি আমি ট্যাক্স কম দিচ্ছি, যেহেতু ইনকাম আমি কমিয়ে দেখাচ্ছি। গভর্নমেন্ট আইন মানে আমাদের ট্যাক্স আইন বলতেছে আমার সেই অধিকার আছে যে আমি ইন্টারেস্ট বাদ দিয়ে আমি আসলে নেট ইনকামটা দেখানো। এখন গভর্নমেন্ট বলছে যে আসলে তুমি যে বেনিফিটটা নিয়েছো, তোমাকে নিশ্চয়ই কি করতে হবে? ব্যাংকের যে তুমি সুদ পেমেন্ট করেছো, ব্যাংক যে তোমার কাছ থেকে সুদ নিয়েছে, তার সাপোর্ট তোমাকে দিতে হবে। মূল কথা হচ্ছে ট্যাক্সের হিসাবে, ট্যাক্সের যখন আমরা রিটার্ন সাবমিট করব, যে সকল ক্ষেত্রে আমরা বেনিফিট নেব, যেই সকল ক্ষেত্রে বেনিফিট, ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য যে সকল যে পয়েন্ট গুলো আমরা অ্যাড করব বা অ্যামাউন্ট গুলোকে ডিডাক্ট করব, তার রিলেটেড সাপোর্টিং অবশ্যই দিতে হবে। এটা ম্যান্ডেটরি। যদি না দেই, চাইলে এটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে এটাকে অডিটে নিয়ে আসতে পারে। এটা আমরা সবাই মনে রাখবো। জি স্যার। গৃহ সম্পত্তি থেকে আয়, মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যেটা বলে, যে বাড়ি ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রসিদের কপি দিতে হবে। মাসভিত্তিক বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণ বা প্রাপ্ত বাড়ি ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণ দিতে হবে। আমরা জানি যে বাড়ি ভাড়া যদি কত হয়, 25,000 টাকা হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? তাকে চেকের মাধ্যমে টাকা নিতে হবে। কিসের মাধ্যমে? অথবা ব্যাংক ট্রান্সফার মাধ্যমে। সে ক্যাশ টাকা নিতে পারবেন না। এটা অ্যামাউন্টটা ন্যূনতম কত স্যার? 24,000? 25,000, রাইট? আমি যদি ভুল না করি, মনে হয় 25,000, রাইট? জি স্যার। 25,000 টাকা। তো এই ক্ষেত্রে কি করতে হবে? আমি যে 25,000 টাকা যে তার কাছে ভাড়া দিয়েছি, আমার যে সে ভাড়া থেকে ইনকাম এসেছে, তার নিশ্চয়ই ফার্স্ট কাজ হচ্ছে বারের সাথে আমার যে এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টে 25,000 টাকা আছে কিনা। সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে যে এই ভাড়াটা আমার ব্যাংকে গিয়েছে কিনা, ব্যাংকের হিসেবে আছে কিনা, আমাকে সেটা প্রমাণ, সেটাকেও কি করতে হবে? প্রমাণ দেখাতে হবে। এমন তো হতে পারে যে বেশি টাকা ভাড়া দিয়ে আমি কম দেখিয়েছি, এমন হতে পারে না? হতে পারে। এই জন্য এখানে এগ্রিমেন্টের কপিটা দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আপনি যে বললেন যে আমার ইন্টারেস্ট ইনকামের সাথে আমি ইন্টারেস্ট এক্সপেন্সটা অ্যাডজাস্টমেন্ট করে দিব, যে ক্ষেত্রে আপনার ধরেন আমার ইনকামের থেকে আমার যদি ইন্টারেস্ট ইনকামের থেকে ইন্টারেস্ট এক্সপেন্সটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি এই এক্সপেন্সটা কি অন্য ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট করার কোনো সুযোগ না, আছে কি? এইটারটা বাইরেটা করা যাবে না। এখানে আছে, এখানে যে কিছু ইনকাম আছে সে এবং কিছু এক্সপেন্স আছে, একমাত্র ওই ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, এটারও লিস্ট আছে, এটারও লিস্ট আছে, ঠিক আছে, যে রিলেটেড হতে হবে। জি স্যার। স্যার এটা কি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে একই? কোম্পানির ক্ষেত্রে হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, কোম্পানির ক্ষেত্রে রিলেটেড হতে হয়। দুটা বা তিনটা কয়েকটা সেক্টর আছে, খাতা আছে, যেগুলো আপনার অন্য এতে অ্যাডজাস্টমেন্ট হবে। আমার ওই ডিটেলসটা এখন মুখস্থ নাই, আমি সেটা যখন পড়াবো আমি হয়তো পাবো। আমি এখন রিকল করতে পারছি না, আমরা পেয়ে যাব। এটা ইজ ট্রু যে আসলে এটা আমরা বেসিক যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে রিলেটেড ইনকামের সাথে রিলেটেড এক্সপেন্ডিচার অ্যাডজাস্ট হবে। নেট হবে। জি স্যার, এটা হবে, জাস্ট এইটা শুধু মাথায় রাখি। বাট এক্সেপশনাল কিছু আছে, কোথায় কোথায় আছে আমরা পরে দেখবো। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ, যেটা বলছিলাম যে আমাদের ভাড়ার যে এগ্রিমেন্ট, আমরা যে রেন্ট দিয়েছি, এটার এগ্রিমেন্টের কপি থাকতে হবে। মাসে যে ভাড়া নিয়েছি তার রসিদের কপি, অথবা চুক্তিনামা, যে দিনে কেন বা ব্যাংক টাকা নিচ্ছে, ব্যাংকের হিসাব, এগুলো দিতে হবে, মানে দেওয়া লাগতে পারে বা দিতে হবে। পৌর কর বা সিটি কর্পোরেশনের কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি দিতে হবে। কারণ আমি যে ইনকাম দেখাচ্ছি, ইনকাম থেকে কিন্তু আমার পৌর কর বাদ দিয়ে দেন ইনকামটা দেখাচ্ছি। তাহলে আমি যে ইনকামকে কমিয়ে দেখাচ্ছি, আমি যে বাদ দিচ্ছি, খরচটাকে সাস্টেইন করার জন্য তার রিলেটেড সাপোর্ট কিন্তু দিতে হবে। হ্যাঁ,
আর কি দিতে হবে? ব্যাংক ঋণের মাধ্যমে যদি আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি বাড়ি করি, সেই বাড়ি যদি ভাড়া দিয়ে ইনকাম করি, তাহলে ব্যাংকে যে আমি ইন্টারেস্ট পে করছি সেটারও এখানে কি করতে হবে? এখানে সেই ইনকাম থেকে বাদ দেওয়া যাবে। তারপরে গৃহ সম্পত্তি বিমাকৃত হলে বিমা প্রিমিয়াম, আমার যদি বাড়িতে আমার বিমা করা থাকে, বিমার জন্য আমি যে বিমা প্রিমিয়াম পে করি, সেই বিমা প্রিমিয়ামের ফ্যাসিলিটিস আমি পাবো, সেটারও আমাকে ডকুমেন্টস দিতে হবে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আসলে কোন কোন ধরনের ডকুমেন্টস আমি যে এখন হেড করছি, এটা হচ্ছে সম্পূর্ণ কি যে কোন ইনকামের এগেইনস্টে কোন ধরনের সাপোর্টিং আমাকে সাবমিট করতে হবে, জাস্ট কিসের সাথে? রিটার্নের সাথে। সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে কিন্তু আমরা এখন কথা বলছি। দেন ব্যবসা বা পেশা খাত, ব্যবসা বা পেশা খাতের আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট আমাদেরকে শো করতে হবে। যদি এরকম থাকে আমি একটা ব্যবসা থেকে ইনকাম দেখিয়েছি, তো নিশ্চয়ই সে ব্যবসার আমার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করি, তাহলে তার একটা কপি দিতে হবে। দেন অংশীদারি ফার্মের আয়, যেমন যদি কোনো ফার্মের আয় থাকে, তাহলে নিশ্চয়ই একটা অংশীদারি পার্টনারশিপ বিজনেসে আমাদের ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট থাকে, সেটাকে জমা দিতে হবে। বাট এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন হতে পারে, শর্টকাট ছোটখাটো প্রশ্ন হতে পারে। আর যারা আইটিপি করবেন, যে তারা যে আমাকে ইনকামকে সাস্টেইন করার জন্য বা তার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কি কি দেওয়া লাগতে পারে, এরকম এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, এটা যদি ভিডিও রেকর্ড হচ্ছে থাকবে, তারপর আমরা দেখে নিবো। সবার কাছে তো এখন আমাদের এইটা আছে, আমরা ওখান থেকে এটা পড়ে নেব। আর এটা কিন্তু বারবার পড়বো, একবার দুবার পড়লে আসলে হবে না, একাধিকবার পড়লে দেন এটাকে মেমোরাইজড হবে, এবং এটাকে আমাদের পরবর্তীতে যে কোনো সময় আমরা হয়তো এই নলেজ কাজে লাগাতে পারবো। চেষ্টা করবো আমরা সবসময় এটাকে গুরুত্ব করার জন্য। মূলধনী লাভ, যেটাকে আমরা ক্যাপিটাল গেইন বলে থাকি বা ক্যাপিটাল ইনকাম বলে থাকি, ক্যাপিটাল গেইন বলে থাকি। ক্যাপিটাল গেইন বলতে আমরা তাহলে কি করতে, কোন সোর্স থেকে ক্যাপিটাল গেইন হতে পারে? স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর হলে তার দলিলের ফটোকপি। ক্যাপিটাল গেইন করতে হয় নরমালি ক্যাপিটাল প্রপার্টি সেল, বেচা কেনার মাধ্যমে যেটা হয়, বিক্রয়ের মাধ্যমে বা ট্রান্সফারের মাধ্যমে যে গেইন হয়, সেটিকে আমরা ক্যাপিটাল গেইন বলে। তাহলে ক্যাপিটাল গেইন যেহেতু আমাদের প্রপার্টি হ্যান্ড ওভার বা সেলস এর মাধ্যমে হচ্ছে, তো ডেফিনেটলি সেলস এর যে ডকুমেন্ট সেটাকে আমাকে শো করতে হবে। উৎসে আয়কর জমা হলে তার চালান বা পে অর্ডার, যদি এরকম হয় যে আমরা এই সম্পত্তির ক্যাপিটাল গেইন, দ্যাট মিনস এই প্রপার্টির এগেইনস্টে আমরা কখনো কোনো সোর্স ট্যাক্স কোথাও পে করেছি, তাহলে তার আমরা পে অর্ডারের কপি আমরা এখানে, পে অর্ডার অথবা চালানের কপি আমরা এখানে জমা দিব, মানে সাপোর্টিং হিসেবে দিতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এই সংক্রান্ত পত্তন পরে দিতে হবে। যদি আমার কি থাকে, পুঁজিবাজার বিশেষ করে স্টক মার্কেটে যদি কোনো ইনকাম থাকে, সেটা যদি আমি এখানে ওখান থেকে যদি আমার কোনো গেইন থাকে, আমি যদি সেটা এখানে গেইন হিসেবে শো করি, তাহলে অবশ্যই আমার সেখানকার কি দিতে হবে, ওই ইয়ে থেকে, বিশেষ করে এই ইয়েটা কারা দিবেন, এই সংক্রান্ত পত্তনপত্র বলতে পারবে কেউ? যে আমার স্টক মার্কেটে যে ব্যবসা হয়েছে, আমি যে বিজনেস করেছি, ইনকাম করেছি, এটার একটা সার্টিফিকেট কে ইস্যু করবেন আমাকে? কার কাছ থেকে নেব? ব্রোকার হাউস। যে কোম্পানি থেকে শেয়ার ক্রয় করছেন ওই কোম্পানি স্যার। না মাই ডিয়ার, সেই কোম্পানি আমাকে তো এসে দিতে পারবে না, কারণ সেই কোম্পানি তো জানে না যে আমি কত টাকা শেয়ার বেচা কিনে করছি। তার কাছে সে রেকর্ড নাই। রেকর্ড আছে কার কাছে? ব্রোকারেজ হাউস থেকে স্যার। ব্রোকারেজ হাউস যেখানে খোলা হয়, বিও অ্যাকাউন্ট যেখানে খোলা হয় ওখান থেকে। ইয়েস ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংক, বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলি কিন্তু একমাত্র জানে যেহেতু তার কাছে আমার অ্যাকাউন্ট আছে, তার কাছে একটা পত্তনপত্র নিতে হবে। ক্লিয়ার? দেন অন্যান্য উৎসের আয় খাত, যেমন ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখানে আদার সোর্সেস বলতে কি কি বুঝে? আমরা তো জানি যে টোটাল ইনকাম সোর্সেস 7টা সোর্স আছে। 7টা। তো আমরা এই 7টা সোর্সের মধ্যে মূলত আমরা এই একটা সোর্স হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, যেটা লাস্ট সোর্স। সেখানে আমরা কি থাকবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে, যে নগদ লাভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, যদি আমাদের কোনো নগদ লাভ্যাংশ থাকে, ক্যাশ ডিভিডেন্ড থাকে, তার আমার যদি সেটা ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড, ওয়ারেন্ট কপি, সার্টিফিকেট, সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময়, সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি, ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী সার্টিফিকেট, যেটা আমি আগে বললাম, এবং অন্য যে কোনো আয়ের উৎস হতে উৎসের জন্য প্রাসঙ্গিক কাগজপত্র। মোট কথা হচ্ছে, যদি বলি আমার যত ইনকাম দেখাবো, ইনকামের সোর্স সে রিলেটেড ডকুমেন্ট দেখাতে হবে। আমি যত এক্সপেন্স দেখাবো, খরচ দেখাবো, সেটা রিলেটেড ডকুমেন্ট দেখাতে হবে। আমি যত রকম ট্যাক্স বেনিফিট নিব, সেটা রিলেটেড ডকুমেন্ট আমাকে দেখাতে হবে। এটা যে কমন ফেনোমেনা, একটা কমন ধরে নিতে পারি, এটা একটা কমন মেসেজ বা কমন আইনই বলতে পারি, যে এটা সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা আমাকে দেখাতে হবে। তাহলে মূলত আমরা এতক্ষণ দেখলাম একটা রিটার্নের কপি
এবং এই রিটার্নটা কিভাবে ফিল আপ করতে হয়, কি কি যদিও কিভাবে ফিল আপ করতে হয় ডিটেইলসটা আমরা আলোচনা করিনি, বাট কি কি ইনফরমেশন দিয়ে একটা রিটার্ন হয় সেটাকে আমরা সেই আইডিয়াটুকু পেয়েছি। তার সাথে আমরা কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আমরা ইতিমধ্যে জেনে গেলাম। আমরা কিন্তু অলরেডি যদি বলি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আজকে যেটা আমরা পড়লাম যে সাপোর্টিং হ্যান্ড মানে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যেটা কথাগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট 21 থেকে শুরু করে 34 সেকশনের মধ্যে এগুলো বলা আছে। যদি ওখানকার সাপোর্টিং এর সাথে ইনকাম সোর্স প্লাস আদার যেটা বলা আছে সেটা কভার করছে। বলো তো কি কালারের? একটু মিউট করে নেব, প্লিজ। আমি দেখছিলাম মিট করছি। আয়কর পরিশোধের প্রমাণপত্র। আচ্ছা, আয়কর পরিশোধের যেখানে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের এই 7টা সোর্স থেকে যে ইনকাম হয়েছে এর এগেইনস্টে অনেক ইনকাম থাকতে পারে যেগুলো সোর্সের ট্যাক্স কেটে রেখে, হ্যাঁ সোর্সের ট্যাক্স কেটে রেখেছেন। তারপরে এখন এগুলো আমরা এই উৎসে কর কর্তন সহ এইটার কি ডকুমেন্টস থাকতে পারে। মাহবুব একটু মিউট করে দিই। হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। আচ্ছা, তো এটার কি সোর্স কি ডকুমেন্টস থাকতে পারে যে সকল প্রকার উৎসে কর পরিশোধের অটোমেটেড চালান বা ই পেমেন্টের মাধ্যমে জমা করতে হবে। আর দেন করদায় 5 লক্ষ টাকা অতিক্রম না করলে আবশ্যিকভাবে অটোমেটেড চালানে বা ই পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে কিন্তু ই পেমেন্ট কোনটা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে। যদি ট্যাক্স পেয়েবল 5 লক্ষ টাকা অতিক্রম না করলে আবশ্যিকভাবে অটোমেটেড চালান বা এই চালান বা ই পেমেন্ট। অটোমেটেড চালান কোনটা? স্যার অনলাইন যে ট্রেজারি চালান দিতে হয় সেটা স্যার। যে ট্রেজারি চালানগুলো আছে, ইয়েস, সেটাকে বলে, হ্যাঁ সেটাই চালান। যে 5 লক্ষ টাকার বেশি যদি না হয় অবশ্যই আমাদের কি করতে হবে, এই চালানের মাধ্যমে আমাদের কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। 5 লক্ষ টাকার ঊর্ধ্বে যে কোনো পরিমাণ কর অটোমেটেড চালান বা ই পেমেন্ট, ব্যাংক অর্ডার, ব্যাংক ড্রাফট, অ্যাকাউন্ট পে ব্যবহার করে উপ কর কমিশনের বরাবর জমা করতে হবে। এখন কথা হচ্ছে যে 5 লক্ষ টাকার কম হলে অবশ্যই শুধু চালানের মাধ্যমে দেব, আর এর বেশি হলে কিন্তু আমরা কি দিতে পারবো, এর সাথে চালানের মাধ্যমে দিতেই পারবোই, তার পাশাপাশি আমরা ব্যাংক মানে পে অর্ডার করতে পারবো, ব্যাংক ড্রাফট এর মাধ্যমে অথবা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিতে পারবো। এখানে দুটো মেসেজ যে আমরা কখন কোন কোন ক্ষেত্রে নরমালি ডিসিটি কে বা ট্যাক্স পেমেন্ট আমরা পে অর্ডারের মাধ্যমে বা ব্যাংক ড্রাফট অথবা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। কোন ক্ষেত্রে? যদি তার ট্যাক্স 5 লক্ষ টাকার বেশি হয়, 5 লক্ষ টাকার উপরে হয়। ক্লিয়ার? আর যদি 5 লক্ষ টাকার কম হয় তাহলে সেটা কিসের মাধ্যমে দিতে হবে? সেটা কি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিলে হবে? ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে স্যার। না স্যার, তখন অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিলে হবে না, তখন অবশ্যই সেটা কি করতে হবে, চালানের মাধ্যমে দিতে হবে। চালানের মাধ্যমে। চালান যে কোনো খাতে আয় হতে উৎসে আয়কর পরিশোধ করা বলে কর কর্তনকারী কর্তৃপক্ষ প্রত্যেক করদাতা যাদের বিলের বিপরীত উৎসে কর কর্তন করা হয়েছে তাদের বরাবরের কাঠামোতে এই চালান বা ই পেমেন্টের চালান সহ পত্রপত্র প্রদান করবেন। সাপোজ যে আমি একটা নিজে কোম্পানি, আমরা ধরে নিচ্ছি যে আমি একটা কোম্পানি, আমি কোনো সাপ্লায়ারের কাছ থেকে হোক বা কোনো ইম্পোর্টের কাছ থেকে হোক আমরা ট্যাক্স কেটে রেখেছি। তাদের কি করতে হবে, আমরা যে ট্যাক্স কেটে রেখে গভর্নমেন্টকে পে করেছি তো সেটা ট্রেজারি চালানের মাধ্যমে পে করেছি, তার জন্য কি করতে হবে, চালানের কপি দিতে হবে। তার সাথে সাথে আমাদের একটা পত্তনপত্র পাঠিয়ে আমাদের একটা ওই যে আমরা বলি না যে একটা সার্টিফিকেট দিতে হবে, একটা কি বলে, টু হোম ইট মে কনসার্ন, রাইট, ওরকম লিখে একটা ডিটেলসটা লিখে যে এই পারপাসে আমরা তাদের কাছে ট্যাক্স কেটে রেখেছি, এই টোটাল অ্যামাউন্ট এতবার এই অ্যামাউন্টগুলো কেটে রেখে আমি এই চালানের মধ্যে পে করেছি। এটা মানে এটা একটা পত্তনপত্র সহ দিতে হবে। ট্রেজারি চালানের কপি দিতে হবে, বরং তার সাথে একটা পত্তনপত্র দিতে হবে। তাহলে আমরা কি করলাম, মোটামুটি আজকে আমরা রিটার্ন এবং এই রিটার্নের সাথে যে আয় কোন কোন খাতে আয় এবং এই আয়ের সাপোর্টিং হিসাবে কি দিতে হবে ডকুমেন্ট সম্পর্কে জেনে গেলাম। টিডিএস যদি কেটে থাকে তাহলে তার সাথে আমাদের টিডিএস পেমেন্টের মানে একটা করতে হবে, চালানের সাথে প্রত্যেকটা যিনি ডিডাক্ট করেন, যে সোর্সে ডিডাক্ট হয়
তিনি একটা পত্র দিবেন, আর তারপর ব্যাংক পে অর্ডার প্লাস অ্যাকাউন্ট পে চেক অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা ট্যাক্স পে করতে পারবো। কখন? যখন আমাদের ট্যাক্স এর পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হবে, আর যদি 5 লক্ষ টাকার কম হয় তাহলে অবশ্যই আমাদের সেটাকে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা করতে হবে। মোটামুটি কয়েকটা ইনফরমেশন আমরা দিতে গেলাম, রাইট? জি স্যার, একটা ভালো ক্লিয়ার বুঝলাম স্যার। হচ্ছে আচ্ছা, এখন জি, আমরা স্যার। আছি নতুন। এখন আমরা এই প্রসঙ্গে আমরা একটু করি, আমি একটু ফিডব্যাক নেই আমার অডিয়েন্সের কাছ থেকে। আমি তো শুধু পড়েই যাচ্ছি যে ইয়ের মতো, কি বলে এটাকে, তোতা পাখির মতো শুধু বলেই যাচ্ছি, বাট দ্যার ইজ নো ফিডব্যাক। সো আমার কি এখানে এই পর্যন্ত আমরা যে 50 মিনিটস অলরেডি চলে গেছে, এই সময়ের মধ্যে যে কয়েকটা পেজ আলোচনা করলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, আছে স্যার একটা আছে। জি বলুন। স্যার সঞ্চয়পত্র থেকে যে ইন্টারেস্টটা পাই, এটা আমরা কোন হেডের আন্ডারে বসাই স্যার? ইনকাম ফ্রম আদার সোর্সেস। থ্যাংক ইউ স্যার। অন্যান্য সোর্স থেকে ইনকাম। ক্লিয়ার? লেখা আছে যে এটা যে আদার সোর্সটা কোন কোন ইয়াতে আসবে। এই আদার সোর্সটা আছে 34 সেকশন 34 এ। আমরা যখন সেকশন 34টা পড়বো আমরা সব ডিটেইলসটা জেনে যাব। কারণ এখন তো মাত্র জাস্ট আমরা উপরে ভাষা মানে বেসিকটা জানছি, শুধু মানে বলার জন্য কন্টেন্টটা শুধু দেখছি, বাট আমরা ডিটেইলসটা কিন্তু ঢুকবো যখন আমরা এইভাবে পর্যায়ক্রমে শেষ করে যখন আমরা আইনে ঢুকবো, তখন আরো ডিটেইলসটা অনেক আলোচনা পাবো সেখানে। এমন হয় যে একটা সেকশন নিয়ে আলোচনা করতে প্রায় 1-1.5 ঘন্টা শেষ, একটা সেকশন নিয়ে। হ্যাঁ, ইভেন 1-1.5 ঘন্টা হবেও না, এরকম কিছু সেকশন আছে। যেটা সব সেকশন একই সময় লাগবে না, তো এটা তখন আমরা ডিটেইলসটা আরো নিয়ে যাবো, তো ভালো লাগবে। কেউ যদি ইনকাম ট্যাক্স তার বুঝে প্র্যাকটিক্যালের সাথে মিলে করতে পারে, আই বিলিভ তারা আসলে ইনকাম ট্যাক্সের প্রেমে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ স্যার। কিন্তু আমাদের কাছে বিরক্তির কারণ কখন হয়? যখন আমরা থিওরির সাথে প্র্যাকটিক্যালি মিলাতে পারি না, কারণ প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে আমরা কিভাবে মিলাবো? জি স্যার, মানে দেখা Right, যাচ্ছে দিস ইজ দ্য স্যার একটা প্রশ্ন ছিল জি প্লিজ। স্যার, যে মানে বলে যে কিছু সাইট আছে, ওই জায়গায় ইনভেস্ট করলে অথবা করলে যে ট্যাক্স রিবেটটা পাওয়া যায়, যেমন জাগাত ফাউন্ডেশন, তারপরে সরকারি কি সিকিউরিটি বন্ড, এগুলা। তো স্যার এখন যে রিবেটটা নেয় কখন, যে পরিমাণ আমি ইনভেস্ট করছি ওই পরিমাণ, নাকি যে পরিমাণ ইনভেস্ট করছি ওই থেকে ইন্টারেস্টের উপর যে পার্সেন্টেজ সরকার কেটে নেয় ওইটা রিবেট নেওয়া যায়? এটার উপর এই রিবিটের ব্যাপারে হিসাব আছে, কিভাবে আমরা রিবিট কত টাকা পাবো, কোন খাতের জন্য কত টাকা রিবিট পাবো। স্যার এটা কি আমি একটু বলবো স্যার? ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, তারপর হচ্ছে ডোনেশন। হ্যাঁ, ডোনেশনের প্রায় 18টা খাত আছে। আগা খান আছে, তারপরে হচ্ছে বঙ্গবন্ধুর বিভিন্ন ইনস্টিটিউট আছে। হ্যাঁ, এরকম ব্যাপারে 18টা সেক্টর আছে। 18টা সেক্টরে আঞ্জুমান মফিদুল ইসলাম আছে। দান করে তাহলে দানের অ্যামাউন্টে সে একটা পার্সেন্টেজ এখানে রিবিট পাবে, ট্যাক্স রিবিট পাবে। স্যার এটা আমার কাছে আছে, আমি কি গ্রুপে সাবমিট করে দেব টোটাল যে ইয়াটা? দিয়ে দেন, সব আছে আমরা এখানে পাবো। আর গ্রুপে এগুলো থাকলে দিয়ে থাকেন, ইনফরমেশন দিলেন, যার দরকার সে নিয়ে নিবে, সমস্যা নেই। গ্রুপে পোস্ট করা যাবে, গ্রুপে লার্নিং রিলেটেড, প্রফেশনাল লার্নিং রিলেটেড যে কোনো পোস্ট করা যাবে, কোনো আপত্তি নেই। আচ্ছা, দেন এখন বিভিন্ন খাতের আয় নিরূপণ। এখন কথা হচ্ছে আমরা স্যার ওই ভিডিএস এর যেরকমের একটা স্যার ফর্ম পাওয়া যায়, যে কেটে রাখলে পরা যার কাছে কাটলাম ওকে আবার দিয়ে দিতে হয় 6.6 সম্ভবত এরকম। যদি ইনকাম ট্যাক্স যদি উচ্চ কর কর্তন করা হয়, সেক্ষেত্রে কি কোনো ফর্ম আছে কিনা স্যার? না, সেক্ষেত্রে কোনো ফর্ম যে প্রত্যয়নপত্র দিতে হয়, একটু আগে যেটা বললাম, তার কাছে যে চালানের কপিটা দিতে হবে, আর হচ্ছে একটা প্রত্যয়নপত্র আপনার কোম্পানির প্যাডে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, দুইটাই। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি যে আব্দুল হামিদ বলছিলাম স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে আমরা তো রিটার্ন দুই রকম ভাবে দিতে পারি, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে স্বনির্ধারণ পদ্ধতি। এর মধ্যে স্যার সবচেয়ে বেটার কোনটা, মানে কোনটা দিলে আমি যে সবচেয়ে ভালো হবে আর কি? ভালো আসলে সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি, ইউনিভার্সাল যেটা, হ্যাঁ ইউনিভার্সাল সেলফ। যদি রিস্ক না থাকে, যদি বেশি, আমাদের তো আসলে আমরা যারা সার্ভিস হোল্ডার, যারা আমরা ছোটখাটো ইনকাম করি, তাদের জন্য ইউনিভার্সাল এটা ঝামেলা কম।
কারণ এটা যেহেতু আমার ইয়ে হয় বলে ভিতরে আসার সম্ভাবনা কম থাকে, বিকজ আমার সোর্স কম, ইনকাম সোর্স কম। সো এটা নিয়ে আমি যা পাবো ঠিক তাই এখানে মেনশন করবো। যখন আমার কনফার্ম থাকবে যে এটা আমি 100% কনফার্ম আমার অ্যাকর্ডিং টু মাই ইনকাম আমি ট্যাক্স দিয়েছি, কোনো সন্দেহ নাই, সেক্ষেত্রে ডেফিনেটলি ইউনিভার্সাল। ঠিক আছে? আর নর্মাল কারা দেয়? নর্মাল যাদের এরকম বিভিন্ন সোর্স থেকে ইনকাম থাকে, বিভিন্ন রকম রিলেটেড ইয়ে থাকে, যে কোনো সময় একটা বিশেষ করে কোম্পানির যারা ডাইরেক্টর থাকেন তাদের তো নর্মালি আসলে হয়, তাদের তো ইউনিভার্সাল হয় না, কারণ তাদের তো অনেক রিলেটেড ইনকাম থাকে, অনেক, তাদেরকে অনেক এক্সপ্লেইন করতে হয়। এখন হঠাৎ করে যখন ইউনিভার্সাল দিবে আর যখন ফাইল, কারণ ওনাদের যখন রিটার্ন সাবমিট করে আমরা তো 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার একটা রিটার্ন দেখলাম, তাদের যখন আমরা রিটার্ন ফাইলটা করি তাদের সাথে সাপোর্টিং ডকুমেন্ট যা দেই তার সে পেজ হয়ে যায় 200-300 পেজ একসাথে, বিশাল ফাইল হয় এক একটা রিটার্নের এগেইনস্টে। এখন সেটা যদি ইউনিভার্সালি দেই, সাথে সাথে সে কি করবে, এটা না পড়েই এটা নোটিশ পাঠাবে যে তোমার এটা অডিট হবে, তুমি গেট রেডি। হ্যাঁ, আর যখন সেটা 4 পাতা রিটার্ন শুধু তার সাথে ব্যাংক স্টেটমেন্ট আরো 2-4-5টা ডকুমেন্ট যাবে, তখন এটা ডিসিটি পাত্তা দেয় না, বলে দূর ছোটখাটো ইনকাম এগুলো নিয়ে হাত দিয়ে লাভ নেই, পাবে না কিছু। তো সেক্ষেত্রে আবার এই ঝামেলাটা হয়। তো আমরা যারা আছি আমরা ইউনিভার্সালি সবসময় দিব, এটা আমরা মাথায় রাখি। বাট যখন কোনো বড় ফাইল হবে তাদেরটা আমরা নর্মালে দিব, কারণ আমরা নর্মাল মানে হচ্ছে যে আমি নিজে যেটা হিসাব করেছি, আমি তো এটা হিসাব একটা করে আমি ট্যাক্স পে করেছি, বাট আমি ডিসিটি যে সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করছি, যে আমি একটা সাবমিট করে গেলাম, এখন আপনি এটাকে অ্যাসেস করেন, ক্যালকুলেশন করে যদি ট্যাক্স আমার কাছ থেকে পান আপনি আমাকে বলেন, আমি ট্যাক্স পে করে দিব, যদি সেটা জাস্টিফাইড হয় আমি এগ্রি করছি, মানে নিজেকে সারেন্ডার করা নর্মাল, যে আপনি এখন হিসাব করে বলেন কত ট্যাক্স আসছে, আমি যেটা ট্যাক্স ক্যালকুলেশন করেছি এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, যদি মনে করেন যে ঠিক নাই তাহলে আমাকে কত টাকা পে করতে হবে আপনি সেটা আমাকে বলে দেন, আমি পে করে দেব। নর্মাল রিটার্নটা ঠিক অনেকটা এরকমই। ক্লিয়ার? স্যার স্যার আর বিষয়টা হচ্ছে আমি নর্মাল রিটার্নটা যদি আমি 30 নভেম্বরে দেই ট্যাক্স দিতে, তো সেক্ষেত্রে কমিশনার সিদ্ধান্ত দিতে যদি 1 মাস সময় নেয় বা 2 মাস সময় নিল, সেক্ষেত্রে কি আমাকে 2% ইন্টারেস্ট দিতে হবে তখন? নো, আপনার ডিলে হিসাব হবে পেমেন্টের ট্যাক্স এরকম রিটার্ন, কোনো ট্যাক্স সাবমিশন যেদিন করেছেন সেদিন যদি 30 সেটা যদি ট্যাক্স দিতে করে দেন তাহলে তো ইউ আর ফ্রি। ওকে আপনি তো বলে দেবেন আমি কারণ সাবমিট করার সময় তো আপনার একটা রিসিপ্ট কপি থাকবেই, ওকে ওকে তারা সেখানে আর এখানে দিলে, বাট জি স্যার ইন্টারেস্ট চার্জ করার কোনো কারণ নেই। কিন্তু থ্যাংক এখানে ইউ একটা স্যার ঠিক আছে, তো যাই হোক আমার মনে হয় মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। থ্যাংক দেন ইউ আমি এটা নিয়ে খুব কনফিউজ। না না না, আচ্ছা আমরা এখন চলে যাই তাহলে অন্য প্রসঙ্গে, যেটা হচ্ছে আমরা যে পেজটাতে ছিলাম, বিভিন্ন খাতের আয় নিরূপণ। এখন আমরা বেতন বেতন ইনকাম ফ্রম স্যালারি থেকে আমরা যে ইনকামটা বের করবো এইটাটা আমরা কিভাবে হিসাবটা বের করবো? সবাই রেডি? 1 ঘন্টা হয়ে গেছে, এটা মনে হয় আরো কমপক্ষে এই আজকে শুধু ইনকাম ফ্রম স্যালারি থেকে আমি ডিসকাস করব, এটা মোটামুটি করে আধা ঘন্টা লেগে যাবে, আলোচনা করবো আজকে। জি স্যার। করেন স্যার। সবাইকে ধৈর্য থাকবে তো? কারণ হচ্ছে যে এখন স্যালারি থেকে ডিটেলস আমি আজকে স্যালারি নিয়ে ইয়ে করবো, আলোচনা করবো, আর অন্য প্রশ্ন, তার 7টা সেক্টর যে আমাদের টোটাল যে সোর্স অফ ইনকাম যেটা আছে 7 সোর্সেস, পুরোটাই ওয়ান বাই ওয়ান আলোচনা করতে হবে। স্যার সমস্যা নেই স্যার, আমরা আছি স্যার। ওকে, এখনো কারা জয়েন করছে? এখন জয়েন করছে অনেকেই, আমি জানি না। হ্যাঁ জয়েন করতেছে স্যার, এখনো জয়েন করতেছে। ওকে, দ্য ইনকাম ফ্রম স্যালারি, এটা সেকশন কততে বলা আছে? 21 জি, সেকশন 21 এবং বিধিগত 33 বিধি 33। সাধারণভাবে একজন চাকরিজীবী করদাতার প্রাপ্ত মূল বেতন, উৎসব ভাতা, পরিচারক ভাতা, সম্মানী ভাতা, ওভারটাইম ভাতা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা প্রদত্ত চাঁদা বা বিভিন্ন পারকুচির সুবিধা বেতন খাতের করযোগ্য আয়। বেতন খাতে করযোগ্য আয় নিরূপণের জন্য পৃথক তফসিল রয়েছে আয়কর বিধিমালা 1984 সংশোধনের মাধ্যমে 2016-17 কর বছরের নতুন রিটার্ন ফর্মের সাথে নতুন তফসিল, একটাকে বলেছিলাম না,
নতুন তফসিল 24A মানে 24-এর এ প্রবর্তন করা হয়েছে। আমি যে রিটার্ন যেটা আমি শুরু করলাম শুরুতে, তার সাথে আরেকটা ফর্ম যারা শুধু ইনকাম ফ্রম স্যালারি যাদের, তাদের সাথে আরেকটা ফর্ম তাদেরকে ফিল আপ করতে হবে, সেটা কোনটা 24A নতুন একটা ফর্ম। আমরা দেখেছি না ওখানে 5টা এখানে 4টা নতুন ফর্ম আসছে, 24A, 24B, 24C, 24D। এটা মনে রাখবো, কোন ফর্মটা কোন কাজে কোন আয়ের জন্য প্রযোজ্য হবে সেটা আমরা মনে রাখবো। আমি এখানে স্যালারি থেকে ইনকাম ফ্রম স্যালারি যে যখন আমরা হিসেব করব, তার জন্য এই স্যালারি শুধু যদি স্যালারি ইনকাম থাকে তাকে আলাদা করে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে 24A। আচ্ছা, ফলে কি বলা হচ্ছে তফসিলে 24A পূরণের পদ্ধতি নিচে আলোচনা করা হলো। 24A এই ফর্মটা কেন, এই তফসিলটা কেন আমাকে ফিল আপ করতে হবে, যেটা 2016-17 আগে ছিল না, এটা নতুন করে কেনই হলো, এটা কি আমরা একটু দেখি। এই টোটাল তফসিলটা কি, যেমন বেতন আয়ের বিবরণ সমূহ, টোটাল বেতনের যে ডিটেলস, যে ইনকাম এবং ডিটেলস যে ইনফরমেশন আমাদেরকে এখানে মেনশন করতে হয়। আয়কর অধ্যাদেশের বিদ্যমান বিধান অনুসারে তফসিল 24A অনুযায়ী বেতন খাতের করযোগ্য বা কর্মুক্ত আয় পরিগণনার সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর ক্ষেত্র ব্যতীত। তাহলে এখানে কিন্তু বলা আছে যেটা যে সরকারি যারা গভর্নমেন্ট জব সার্ভিস হলো তাদের ক্ষেত্রে হয়, তাদের বাইরে যারা আছে তাদের বাইরে যারা আছে তাদের জন্য, মানে আমরা যদি বলি আমরা যারা প্রাইভেট সেক্টরে যারা আছে, প্রাইভেট জব যারা করি বা তাদের জন্য অন্তত এই ফর্মটা প্রযোজ্য। এই ফর্মটা কিভাবে থাকবে, যেমন করবর্ষ কত হবে, যেমন 21-22 আমার হলো করবর্ষ, দেন TIN থাকবে, তারপরে এখানে বিবরণ, এখানে যেটা আছে এই যে হিসাব। এখন আমরা হিসেবে চলে আসি যে আমরা এখানে কিভাবে হিসাব করব। লেখাটা একটু বড় করে নিলাম যাতে দেখতে সুবিধা হয়। প্রথম কি আছে, বিবরণ, তারপরে পরিমাণ, আমার ইনকামের পরিমাণ কত, মানে স্যালারি পরিমাণ কত হবে, কর অব্যাহত প্রাপ্ত সেটাকে বলা হয় এক্সাম্পশন, রাইট, যে আসলে আমার ইনকাম হলে সব ইনকামের উপর ট্যাক্স দিতে হবে না, কিছু ইনকাম আছে যেগুলোর উপর ট্যাক্স প্রয়োজন নেই এবং সেটা লিমিট দেওয়া আছে, কত টাকা পর্যন্ত আছে আমরা নেক্সটে দেখব। যেমন ফার্স্ট মূল বেতনকে ইংলিশে কি বলা হয়, আমাকে শুনতে পাচ্ছে? বেসিক স্যালারি। আচ্ছা, বেসিক স্যালারি আমরা এখানে প্রথম দেখলাম 3,60,000 টাকা, এবং এই 3,60,000 টাকা পুরোটা কি হবে, ট্যাক্সেবল ইনকাম, যেটার উপর এখানে মন্তব্য কি আছে যে সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, মানে পুরোটার উপরে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এখানে কোনো মাফ নেই। তারপর আসি বিশেষ বেতন, যেটা এটাও সম্পূর্ণ করযোগ্য। আমি জানি না বিশেষ বেতন আমাদের আসলে থাকে কিনা, আমি অন্তত এরকম পাইনি, যেটা থাকতে পারে স্পেশাল, অনেক সময় স্পেশাল অ্যালাউন্স, হ্যাঁ অ্যালাউন্স থাকতে পারে, অনেক সময় স্যালারির বাইরেও থাকে, কারণ আমাদের স্যালারির ব্রেকডাউনটা অনেক সময় এভাবে করে, স্পেশাল অ্যালাউন্স নামে একটা অ্যালাউন্স থাকে। যা হোক, এখানে যে ইনকাম থাকে পুরোটাই কি হবে, ট্যাক্সেবল ইনকাম। তারপর বকেয়া বেতন যা পূর্বে করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হয় নাই, এমন যদি স্যালারি থাকে তাহলে সবার ক্ষেত্রে থাকবে এরকম না, কিন্তু এখানে যে ফিগার গুলো দেখানো হয়েছে সবগুলো হেডে কিন্তু ইনকাম একজনের এরকম না, যদি থাকে তাহলে এটা হবে, আর যদি না থাকে তাহলে জিরো। আমরা এটা মাথায় রাখবো। বকেয়া বেতন হচ্ছে যে সাপোজ ধরে নেই যে 2021 জুনে আগে মে জুনের আমার স্যালারি বাকি ছিল, ওই স্যালারিটা আমি পাই নাই, না পাওয়াতে কি হচ্ছে, আমার মধ্যে একটা সন্দেহ ছিল আসলে আমি স্যালারিটা পাবো কি পাবো না, যার জন্য আগের বছর লাস্ট ইয়ারে আমি যে রিটার্নটা সাবমিট করেছিলাম সেখানে আমি এটা স্যালারি ইনকাম হিসেবে দেখাই নাই, যেহেতু কোম্পানি আমাকে পে করে নেই, পেমেন্টের কোনো ডকুমেন্টস নাই, কোনো প্রুফ নাই, এই জন্য আমি সেটাকে দেখাই নাই। যদি এরকম থাকে তাহলে সেটাকে এই বছর যদি আবার সেটা পাই, নেক্সট ইয়ারের ট্যাগ আমি যখন রিটার্ন সাবমিট করবো, অ্যাসেসমেন্ট করব, তার আগে যদি কখনো আবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি সেই ইনকামটা, সেই স্যালারিটা আমি রিসিভ করি, পেয়ে যাই, তখন সেটাকে ইনকাম হিসেবে আনতে হবে। কি হিসেবে আসবে, আমরা যেটাকে বলি ইংলিশে বলি এরিয়ার স্যালারি, যেটা যা থাকবে পুরো টাকাতে ট্যাক্সেবল ইনকাম, কোনো মাফ নাই।
যদি থাকে। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতার ইংলিশটা কি বলা হয়? গ্র্যাচুইটি, শিওর? মহার্ঘ ভাতা Dearness- কি বলে? ডিয়ারনেস অ্যালাউন্স হ্যাঁ, dearness allowance। যদি এরকম কিছু থাকে তাহলে পরে কি হবে? ইনকাম হবে। নাও এখন বাড়ি ভাড়া পারে না, বাড়ি ভাড়া থেকে ইনকাম থাকতে পারে, মানে সরি বাড়ি ভাড়া কি বলছি, বাড়ি ভাড়া পারপাস আমাদের প্রত্যেকটা স্যালারি, আমরা যখন কোম্পানিতে চাকরি করি আমাদের যে স্যালারি যে ব্রেকডাউন আছে, গ্রোস স্যালারির সাথে হাউস রেন্ট একটা ক্লোজ থাকে, মানে একটা হেড থাকে, একটা সোর্স থাকে। তো আমরা আসলে হাউস রেন্ট পারপাস কত টাকা পর্যন্ত আমরা ট্যাক্স ফ্রি থাকবে, কারণ হচ্ছে এটা যে ইনকাম করছে আমি তো আবার ভাড়া দিয়ে দিচ্ছি, যদি ভাড়া থাকি বা না থাকি হোয়াট এভার ওয়ান, বাট গভর্নমেন্ট ধরে নিচ্ছে আমরা যারা চাকরি করছি তারা অবশ্যই ভাড়া দিতে হবে। এটা ধরে নিয়েই সেই টোটাল বাড়ি ভাড়ার উপর ইনকামটা না ধরে টোটালটাকে ইনকাম হিসাবে কনসিডার না করে এখানে কি করেছেন, একটা বেনিফিট দিয়েছেন যে একজন ব্যক্তি সে 1,80,000 টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দেওয়া লাগবে না। তার বেশি যদি সে পায় তাহলে তাকে অবশ্যই তার এডিশনাল বা এক্সেস অ্যামাউন্টের উপর তাকে ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে টোটাল বাড়ি ভাড়া কত টাকা আসছে একজন বলি? 2,40,000। 2,40,000 টাকা তার বাড়ি ভাড়া অ্যামাউন্ট এখানে এসেছে। এখানে কিন্তু সে বেনিফিট পাবে কত? 1,80,000 টাকা পর্যন্ত। এটা আরেকটা ক্লোজ আছে, আমি নেক্সট আমি যখন এখানে আসছি তখন আমি আলোচনা করব। এখানে একটা হেড আছে, আগে আমরা এতটুকু ধরে নিই যে আমরা ধরে নিচ্ছি 1,80,000 টাকা পর্যন্ত সে বেনিফিট পাবে। সেই 1,80,000 টাকা বাদ দিয়ে তাকে 60,000 টাকা, 60,000 টাকা তার কি হবে? ট্যাক্সেবল ইনকাম হবে। আমি যে কালার করছি, মার্ক করছি, মার্কটা কি ইয়েলো কালারটা দেখা যাচ্ছে শেয়ারিং এ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। Okay, fine, তাহলে সুবিধা হচ্ছে, দ্যাটস গুড। কিন্তু এখানে একটা কথা আছে, হাউস রেন্টের ক্ষেত্রে মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকার মধ্যে যেটি কম সেটা হবে কি করমুক্ত। তাহলে মূল বেতন কত টাকা ছিল? 3,60,000 টাকা। 60,000 টাকা। 3,60,000 টাকার 50% কত টাকা হয়? 1,80,000 1,80,000 1,80,000। আর 25,000 টাকা হলে কত টাকা হয়? 3 লাখ টাকা হয় বছরে। তা কোনটা ছোট কোনটা কম? এই যে 1,80,000, তাহলে সে বেনিফিট কত টাকা পাবে? তাহলে 2,40,000 থেকে 1,80,000 বাদ দিলে যেটা এটা মানে বেনিফিট পাবে 1,80,000। এই 25,000 টাকা না, সেটা পাবে কি 50% বেসিক, মূল বেতনের 50% যেটা আছে, মানে সরি বেসিকের 50% আর মাসে ছোট হবে ওটা। মানে টোটাল মিলে এই বেসিকের 50% অথবা মাসে 25,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই সে বেনিফিট পাবে। তাহলে 1,80,000 সেটাই ট্যাক্সেবল। ট্যাক্স এক্সাম্পশন পাবে সে, হ্যাঁ, ট্যাক্স দিতে হবে না। তারপর এখানে আরেকটা আছে চিকিৎসা ভাতা, যেটাকে আমরা বলি মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স নরমাল একজন ব্যক্তি সে কত টাকা পর্যন্ত পাবে? মাসে 36,000 টাকা পর্যন্ত। তাহলে তার এখানে কত টাকা আছে? 48,000 টাকা। তাহলে 48,000 থেকে 36,000 টাকা বাদ দিলে থাকে কত টাকা? 12,000 টাকা স্যার। 12,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম। কিন্তু এখানে যে এক্সাম্পশনটা যেটা দিয়েছেন 36,000 টাকা, এটার ব্রেকডাউন মানে এইটার ইয়েটা কি, রেফারেন্সটা কি, এই ব্যাপারে আমরা একটু দেখি। এখানে একটা ওয়ার্ড আছে, মানে সরি একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো এরকম যে মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 10 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি কম সেই পরিমাণ অঙ্ক করমুক্ত হবে। আমরা কি এই লেখাটা বুঝেছি? আমাকে একটু বুঝাতে পারবে? জি স্যার, বলি স্যার, আমি স্যার বলবো প্লিজ বলো। স্যার, এটা হচ্ছে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, যেটা ছোট হবে ওইটাই আমরা চিকিৎসা ভাতা থেকে বাদ দেব। তো আমরা এখানে দেখলাম যে আমার 3,60,000 টাকা হচ্ছে মূল বেতন, তো 3,60,000 এর মূল বেতনের 10% হচ্ছে 36,000 টাকা, আর হচ্ছে 1,20,000। তো এখানে আমার ছোট হচ্ছে 36,000, এজন্য আমরা 48,000 থেকে 36,000 বিয়োগ দিয়ে 12,000 টাকা দেখাইছি আমার ট্যাক্সেবল। আবার যদি এমন হতো যে মূল বেতনের 3% এখানে 1,25,000 টাকা হয়েছে, যদি মূল বেতন বেশি হয় সেক্ষেত্রে আমরা 1,20,000 টাকা দেখাইতাম। তখন আমরা 1,20,000 টাকা দেখাতাম। ক্লিয়ার? জি স্যার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন আছে জি স্যার। এই হেডটা নিয়ে? না স্যার, স্যার গুড।
বাট এখানে আবার আরেকটা লাইন, এক্ষেত্রে যদি স্যার আমার 1,20,000 জি বলুন। আর চিকিৎসা ভাতার ক্ষেত্রে আবার উপরে যেটা ছিল যে 25,000, এটা কি স্যার কনস্ট্যান্ট, মানে এটা সবার জন্য এই অ্যামাউন্টটা সেম এখানে? কোনটা কোনটা হ্যাঁ বুঝতে পারেনি? 1,20,000 হ্যাঁ টাকা যেটা। স্যার, ওনার প্রশ্ন হচ্ছে ওই যে স্যার চিকিৎসা ভাতার জন্য যে 1,20,000 দিছে, আর মানে ওই যে যার বাড়ি স্যার ভাড়ার জন্য যার বেতন 25,000। 5 লাখ তার জন্য এটা, আর যার বেতন 30,000 তার জন্য এটা। হ্যাঁ হ্যাঁ সেম। হ্যাঁ, এটা ওই যে এজন্য তো মূল বেতন এখানে উল্লেখ আছে ভাই, এজন্য তো জি মূল জি বেতন বুঝতে যে পারছি। সর্বোচ্চ 1,20,000 জি টাকা ধন্যবাদ। পাবে। আমরা একটা শব্দ আমরা ইউজ করি হুম। যে বার্ষিক সে সর্বোচ্চ কত টাকা পাবে? 1,20,000 1,20,000। পর্যন্ত, 1,20,000 অথবা তার কম পাবে। এখন এটা ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে যে আমার যদি বেসিক স্যালারির 10% যদি 1,20,000 এর বেশি হয় তাহলে 1,20,000, আর মূল বেতনের 10% যদি 1,20,000 এর কম হয় তাহলে যে কমটা হবে, দ্যাটস অল, আর কিছু না। জি স্যার। আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, বাট এই ক্ষেত্রে প্রতিবন্ধীর ক্ষেত্রে একটা বেনিফিট আছে, তারা 10 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পাবে। ক্লিয়ার? কত টাকা বলে? ওকে স্যার, জি স্যার, হ্যাঁ ক্লিয়ার। 10 লক্ষ টাকা, হ্যাঁ 10 লক্ষ টাকা পর্যন্ত সে বেনিফিট পাবে। দেন আসি আমরা নেক্সট, হার্ট, কিডনি, চক্ষু। হার্ট, চক্ষু, লিভার বা ক্যান্সার সার্জারি খরচের জন্য প্রাপ্ত। একটা জিনিস মনে রাখি যে এই কটা আছে এখানে, হার্ট, কিডনি, চক্ষু, লিভার, কিডনি, ক্যান্সার। চক্ষু, কয়টা? লিভার ও ক্যান্সার 5টা। সার্জারি। 5টা স্যার। কত ধরনের এখানে ডিজিজের কথা বলা আছে? 5 ক্যাটাগরিজ। 5টা ডিজিজ এই স্যার। 5টা ডিজিজ যদি কারো হয়, আল্লাহ পাক সবাইকে মাফ করুক, এ থেকে আমাদেরকে মুক্ত রাখুক। ইনকেস যদি কারো আমিন। হয় তাহলে অ্যাকচুয়াল যত খরচ হবে পুরো টাকাটি সে বেনিফিট পাবে। এখানে বলা আছে 1 লাখ টাকা, বা সেটা যদি 10 লক্ষ টাকা হয় তারপর সেটা পাবে। বুঝতে সম্পূর্ণ পারছি? অঙ্ক এটা বেশ ভালো মুক্ত। জিনিস স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। কয়টার জন্য, কিসের জন্য? হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার টোটাল পাবে। হার্ট, তবে কিডনি। তবে কথাটা কিন্তু আছে, বলবো? জি স্যার। তবে স্যার এখানে যদি কেউ এখানে মালিক একটু স্যার ইয়ে আছে স্যার, এখানে বলছে সার্জারি খরচ স্যার, তার মানে কি ওষুধ টষুধের খরচ ওই তো যে exemption হবে? না, সার্জারি ওষুধগুলো করতে। এখানে আসবে না, মানে সার্জারি খরচ। ইয়েস, গুড, ভালো জিনিস ধরেছে, মার্ক করে দিচ্ছি। সার্জারি খরচ আমি যেটা বলছি, মানে এই সার্জারি খরচের অ্যাকচুয়াল যে 10 লক্ষ টাকা লাগে, 10 লক্ষ টাকা এখানে কর্ম। বা ওষুধ কেনার এগুলো তো আসলে প্রমাণ থাকে না নরমালি ওরকম ভাবে, আমি একটা অনেক সময় ফার্মেসি থেকে কিনলাম ওরকম রিসিট, এগুলো তো আসলে অথেন্টিকেট না। এমন তো হতে পারে যে কেউ ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য একটা ফার্মেসি থেকে বললো যে ভাই আমাকে আপনার 2 লাখ টাকার ওষুধের একটা রিসিট করে দেন, দেবে না? পাওয়া যায় কিনা? গভর্নমেন্ট কি এই রিস্কটা নেবে কখনো? 200 টাকা করে দিলেই দিয়ে দিবে স্যার। হাসপাতালে চিকিৎসাধীন বা সার্জারি যখন করা হয় তখন যে ওষুধগুলো লাগবে সেগুলো তো হাসপাতাল থেকে বিলের ভিতরেই চলে আসবে, সেগুলো তো চলবে। আচ্ছা, না এখানে যেহেতু সার্জারি খরচটার কথা বলছে, আর ওরা যদি এমন হতে পারে যে এই ক্ষেত্রে হসপিটাল থেকে একটা সার্টিফিকেট নিতে নেওয়া লাগতে পারে যে আমার যে টোটাল যে খরচ হয়েছে, আমার এই খরচের একটা সার্টিফিকেট হসপিটাল থেকে প্রোভাইড করতে। আমরা জানি হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার এগুলো আবার একটা স্পেশালিস্ট আমাদের বিভিন্ন সব হসপিটালে হয় না নরমালি। এগুলো এমন না যে আবার আমি যদি আমার কোনো অসুখ হয়নি বা ছোট একটা হয়েছিল এটাকে আবার বড় করে দেখিয়ে, নরমালি তো কেউ এই কথা এটা করবে না যে আমার অসুস্থ না হলে বা ছোট একটা হয়েছে এটাকে বড় করে দেখে আমি ট্যাক্স বেনিফিট নিব। এই প্র্যাকটিসটা মনে হয় না যে কোনো মানুষ এটা করতে পারবে। যেমন আমি ছোট একটা হসপিটালে আমি ক্লিনিকে ভর্তি হলাম, আর ওখান থেকে একটা সার্টিফিকেট নিলাম, এটার ব্যাপারে ডিটেলসটা আছে, আসলে কোন কোন হসপিটাল হতে হবে এটার ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, আমরা ওখানে যখন যাই তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। বাট আপাতত আমরা এতটুকু জানি যে এই 5টা ডিজিজের ক্ষেত্রে অ্যাকচুয়াল যে খরচ, সার্জারি খরচ, সেই খরচের টোটালটি আমরা ট্যাক্স বেনিফিট পাবো। তবে কোম্পানির যারা ডাইরেক্টর থাকবেন, ওই কথাটা আছে কি, যারা শেয়ার হোল্ডার, পরিচালক, এই কর সুবিধা প্রাপ্ত হবেন না। কারণ যারা মালিক পর্ব, তারা হিউজ টাকা পয়সার মালিক, তাদের তো আসলে এই বেনিফিট দেওয়ার জন্য গভর্নমেন্ট এই আইনটা করেনি। বিশেষ করে যে পরিচালকগণ, কারণ তারা তো দেখা যায় অনেক সময় একটু ছোটখাটো কিছু হলে দেশের বাইরে গিয়ে ইউএসএ, আমেরিকা, হ্যাঁ তারপরে কোথায় যায়, ব্যাংকক, হ্যাঁ
সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে আসেন, তা সিঙ্গাপুরের খরচ যদি এখানে এসে অ্যাড করে তাহলে তার ট্যাক্স সবই মাফ পেয়ে যাবে, তার কোনো ইনকামই থাকবে না। তো দেখা যায় যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে যে কাজটা করেছেন, যারা পরিচালক নর্মালি তারা এই সুবিধাটা পাবেন। এটা কি ভালো করছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, এটা ভালো, অবশ্যই তো স্যার। অবশ্যই ভালো করছে। আচ্ছা, তারপর কনভেন্স অ্যালাউন্স যেটা আছে, কনভেন্স অ্যালাউন্স মাসিক মানে বার্ষিক কত টাকা পর্যন্ত বেনিফিট পাবে? 30,000 টাকা। 30,000 টাকা। তারপর আমাদের এখানে কনভেন্স পাবো যদি আমরা 30 লাখ টাকা পাই, মাত্র 30,000 টাকা আমাদের বাদ যায়, বাকি সব পুরো টাকাটাই কি হবে? ট্যাক্সেবল ইনকাম। উৎসব ভাতা যেটা পাবো 100% এটা যেমন কোনো মাফ নেই। হ্যাঁ, পরিচারক ভাতা, পরিচারক ভাতা কোনটা বলতে পারবে? সার্ভেন্ট অ্যালাউন্স। ইয়েস, যদি কোনো সার্ভেন্ট কেউ থাকে, অনেক সময় কোম্পানিগুলো সার্ভেন্ট দিয়ে থাকে, তার যে এই টোটাল বেতনটা কি আসবে? যে অ্যালাউন্স দিয়ে থাকবে সে পুরোটাই এখানে ইনকাম হিসেবে আসবেন। কারণ হচ্ছে যদি এখানে যদি খরচ দেখাতেন, আসলে এমন হয় যে যে আমার সার্ভেন্ট নাই, মানে সার্ভেন্টকে আমি দেখা যায় যে বেতন দিয়েছি। এটা গভর্নমেন্ট কেন করেছে, কেন চালাকিটা করেছে? কারণে যে সার্ভেন্ট নামে আমি কোম্পানিতে টাকা নিলাম, কিন্তু পাশে আমার সার্ভেন্ট নাও থাকতে পারে, বাট আমি বেনিফিটটা নিতে যাচ্ছি। যাতে এই সুযোগটার জন্য কি কাজে লাগে? স্যার অনেক প্রাইভেট কোম্পানি এমপ্লয়ীদের বেতন দেয় না, তারা কিভাবে পরিচালক ভাতা দিবে? এটা হচ্ছে গভর্নমেন্ট যারা জব করে তাদের জন্যই বেশি। প্রাইভেট অর্গানাইজেশন আছে, টেনশন নেই, প্রাইভেট অর্গানাইজেশনে বাসা সার্ভেন্ট সহ দিয়ে দেয়, ডাইরেক্টলি পেমেন্ট সহ। অনেক আছে রে ভাই, আমরা দেখবো পড়তে থাকে, লেখাপড়া করে থাকেন, ওই পজিশনে যান, আপনারা সেই বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। তখন স্যার মুরব্বী হয়ে যাব, তখন এটা দরকার হবে। তখন তো সার্ভেন্ট বেশি লাগবে, দরকার না তখন তো আর স্যার ওই ইয়েটা থাকবে না, এখন যেমন হচ্ছে নেপাল ভুটান যাইতে মন চায় তখন। ছুটি পাতা, ছুটি পাতা কে কি বলতে পারবে? স্যার আমি বলবো স্যার, বলেন। এটা হচ্ছে ব্যাকএন্ড অ্যালাউন্স বলে ইংলিশে। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, ব্যাকএন্ড অ্যালাউন্স। তো এটা হচ্ছে আমরা বছরে আমাদের একটা নির্দিষ্ট ছুটি থাকে, তো ওই ছুটিটা যদি আমরা না কাটাই, ওইটার অনুযায়ী আমাদের কিছু টাকা দেওয়া হয়। তো এটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। এটাকে লিভ এনকেজমেন্ট। হ্যাঁ, আর্ন লিভ এনকেজমেন্ট স্যার, এটা গার্মেন্টস এ এটাকে বলা হয় আরএনজি সেক্টরে আর্ন লিভ এনকেজমেন্ট। ইয়েস, ওকে, এটা সব জায়গায় এটা এই নামেই বলা হয় মেবি। আমরা দুইটা শিখে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আর কি আছে? অনেক ইনকাম, তাই না? আমরা তো এত টাকা পাই না আসলে। তারপর সম্মানী বিভিন্ন পুরস্কার পাইলে 100% ইনকাম। তারপর ওভার থাকলে তো সেটার মাফ নাই, 100% ইনকাম। বোনাস যেটা থাকলে এটা 100% ইনকাম। হ্যাঁ, কোন প্রভিডেন্ট ফান্ড থাকলে সেটা 100% ইনকাম, ঠিক আছে। বাট এখানে যেটা আছে যে কোন স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদ যে থাকে এটা মাফ। কোনটা এটা? এটা একটা চমৎকার জিনিস, এখানে লার্নিং একটা আছে, অনেক লার্নিং আছে। এই জিনিসটা কে বলতে পারবে? স্যার আমি বলবো স্যার। জি প্লিজ বলুন। এখানে এমপ্লয়ার আর এমপ্লয়ি দুইটা জিনিস আছে। এমপ্লয়ারের যে প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশনটা ওইটা আসবে, কিন্তু এমপ্লয়িটা আসবে না। না, কিন্তু এখানে কি আছে? ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের কথা বলা আছে, ইনকাম। স্যার আমি উপরেরটা বলেছিলাম স্যার। আচ্ছা, উপরেরটা, নিচেরটা বলি, নিচেরটার কথা বলছি, উপরেরটা তো ঠিক আছে, যেটা মার্ক করেছি। কি বলা যাবে? এমপ্লয়ার যে ইয়েটা দিবে, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা দিবে, ওইটার যে সুদটা আসবে, এইটাকে মেনশন করা হচ্ছে স্যার এখানে। এখানে মূলত যেটা হয় আসলে প্রভিডেন্ট ফান্ড কি, এটা আমি একটু বলি, এটা অনেকে হয়তো জানে, তারপর আমি একটু যারা আছেন অনেকে হয়তো এই ব্যাপারে জানেন না, একটু বলে দিচ্ছি। প্রত্যেকে আমরা যারা জব করি, আমাদের যে বেতন আছে, বেতন থেকে একটা পার্সেন্টেজ কোম্পানিকে দিতে, মানে একটা জমা রাখি, আর কোম্পানি একটা পার্সেন্টেজ দেয়। যেমন আমার টোটাল যে বেতন তার 10% আমার কাছ থেকে নিবার, 10% এডিশনাল কোম্পানি দিবে। এটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, এখন এই প্রভিডেন্ট ফান্ডের বেনিফিট কি? বেনিফিট হচ্ছে যে আমরা যখন জব ছেড়ে দেবো, যখন রিটায়ারমেন্টে যাবো, এখান থেকে হিউজ ফান্ড পাওয়া যায়। হ্যাঁ, এই ফান্ডটা তখন আমাদের ভবিষ্যতে একটা রিটায়ারমেন্টের সময় আমাদের বড় একটা অ্যামাউন্ট পাই। এখন এখানে অনেকেই কি করে, এখন এই ফান্ড নিয়ে আমি কি করি? এই যে টাকাটা যে জমা হয়, টাকাটা জমা হয়ে কিন্তু এভাবে পড়ে থাকে না, এটাকে ইনভেস্ট করা হয়।
বিভিন্ন বিশেষ করে ব্যাংকে এফডিআর করে রাখা হয়, বিশেষ করে ব্যাংকে এফডিআর করে বেশি রাখা হয়। কেউ কেউ আছে ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করে। তো যাই যেভাবে হোক না কেন, সবাই চায় যে আমার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে এই টাকাটা আমরা ইনভেস্ট করে বা এমন একটা সোর্সে লাগাই যাতে করে টাকাটা আরো বাড়ে, আরো বৃদ্ধি পায়। তো এখন দেখা গেল যে আমাদের কোম্পানি আমাকে 10 টাকা দিলেন, আমি 10 টাকা দিলাম, 20 টাকা আমার নামে জমা হলো এই মাসে। তাহলে ইয়ার শেষে, বছর শেষে 240 টাকা জমা হলো, 5 বছরে একটা অ্যামাউন্ট জমা হলো। বাট প্রতি এই যে টাকাটা আছে, টাকাটা কিন্তু একটা অ্যাকাউন্ট করে শুধু আমি জমা রাখবো না, এই টাকাটা আবার এফডিআর করলাম, এফডিআর থেকে একটা ইন্টারেস্ট আসলো। তো একটা সার্টেন টাইম পরে বললো যে ব্যাংকের আমার যে প্রভিডেন্ট ফান্ড আছে, আমরা এক কাজ করি, এই ফান্ড থেকে যে ইনকামটা এসেছে, বিশেষ করে ইন্টারেস্ট যেটা এসেছে, আমরা ইয়ে করবো, এটা হয়তো অনেকে ভাগ করে বা আমরা ডিস্ট্রিবিউট হতে পারে, মনে রাখি এটা ডিস্ট্রিবিউট হতে পারে, অথবা ডিস্ট্রিবিউট নাও হয়, এটা আমার ইয়েতে থাকলো একটা স্টেটমেন্ট আমার তো, কারণ এই প্রভিডেন্ট ফান্ডে তো ইয়ে থাকবে, কি বলে, প্রত্যেকের নামে আলাদা করে একটা অ্যাকাউন্ট থাকবে, পার্সোনাল অ্যাকাউন্ট মিনস হচ্ছে ব্যাংকের আমাদের হিসাব থাকবে যে কোন কোম্পানিতে কার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা আছে। এখন কোম্পানি যে আমাকে যে টাকাটা দিচ্ছে, এটা দিস মাই ইনকাম, এটাকে প্রতি বছর আমার রিটার্নে অবশ্যই আমাকে দেখাতে হবে, অবশ্যই যে রিটার্নে আমি এত টাকা টোটাল প্রভিডেন্ট ফান্ড পেয়েছে। তার মনে যদি কোনো ইন্টারেস্ট থাকে, যদি কোনো ইন্টারেস্ট থাকে, সবসময় ক্ষেত্রে থাকবে এরকম না, যদি থাকে তাহলে পুরো টাকাই কি হবে, ট্যাক্স ফ্রি হবে। এখানে আমার ওই ইনকামটা, ইন্টারেস্টের উপর যে ইনকাম আসবে ওইটার উপর ট্যাক্স দেওয়া লাগবে না। এখন এখানে একটা কথা আছে, ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি হবে যে মূল বেতনের 1/3 পর্যন্ত প্রাপ্ত সুদ, এখানে মূল বেতন, এখানে বেতন বলতে মূল বেতন বা মহার্ঘ ভাতা বোঝাবে, অথবা সরকার কর্তৃক নির্ধারিত হার 14.5% 2 মধ্যে যেটা কম সেই পরিমাণ অঙ্ক হবে। আচ্ছা, এখানে দুটো জিনিস, যে মূল বেতনের 1/3 পর্যন্ত আসলে নর্মালি ইন্টারেস্টটা হতে পারবে, এর বেশি হতে পারবে না। এর বেশি যদি এটা হয় যে এর বেশি হতে পারবে না সেটা বলেনি, এর বেশি অথবা গভর্নমেন্ট একটা ইন্টারেস্ট রেট দিয়েছে 14.5%। যদি এরকম হয় যে মূল বেতন এবং মূল বেতনটা কি অ্যাড হবে, দুটো জিনিস, একটা হচ্ছে মহার্ঘ ভাতা, আর হচ্ছে মহার্ঘ ভাতা কোন ডোয়ার্নেস অ্যালাউন্স, আর হচ্ছে বেসিক, এই দুটো মিলে যে অ্যামাউন্ট হবে তার 3/1 সমান ইন্টারেস্ট। যে ইন্টারেস্ট আমি যেটা পেয়েছি, যে 3/1 অথবা অ্যাকচুয়াল ইন্টারেস্ট কত পার্সেন্ট ধরে, 14.5% ধরে, এই দুটার মধ্যে যেটা কম হবে সেটা শুধু আমি কি পাবো, এখানে এক্সাম্পশন পাবো। কথাটা কি বুঝে ক্লিয়ার হয়েছে? আমার মনে হয় না, অনেকের জন্য কনফিউশন আছে এখন। অনেক বুঝতে বড় করে পেরেছি বলছেন তো স্যার, হ্যাঁ, অনেক বড় টোটাল করে মূল বলেছেন তো। বেতনের মহার্ঘ ভাতা এবং মূল বেতনের 1/3 আচ্ছা, অথবা ওই আমি ধরে মহার্ঘ নিচ্ছি, মূল বেতন হচ্ছে সাপোজ, মূল বেতন এবং মহার্ঘ ভাতা মিলে হচ্ছে আমার 20,000 টাকা। 20,000 টাকা 3/1 কত? 3/1 হচ্ছে 6,000 স্যার 21,000 টাকা ধরেন, তাহলে ইজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ধরলাম 21,000, গুড, ধরলাম 21,000 ধরলাম। তাহলে কত হয়, লেখাটা বোধ হয় 7,000 টাকা আসলো, হ্যাঁ। এখানে আমার মূল বেতনের এটা আসলে আমার আসলে যে প্রভিডেন্ট ফান্ড, আর হচ্ছে তার উপর 14.5% ইন্টারেস্ট। এখন 14.5% যদি ইন্টারেস্ট হয়, এবং ইন্টারেস্টে অ্যামাউন্ট পেলাম আমি হলো 8,000 টাকা। আমার এখানে কোনটা আসবে মূলত? 1,000 টাকা। 7,000 টাকা, 7,000 টাকা আসবে স্যার। 1,000 টাকা স্যার আমার ট্যাক্সেবল হবে বলছে 7,000 টাকা ট্যাক্সেবল হবে স্যার। যেটা কম হবে, এই যে এখানে বলা আছে 7,000 টাকা স্যার কর মুক্ত, 7,000 টাকা স্যার কর মুক্ত, ইয়েস, আর 1,000 টাকা ট্যাক্সেবল। এই 7,000 টাকা আমার এখানে কি আমি আসবে? বলছি স্যার, আমার এখানে 7,000 টাকা আসবে, বাকিটা আমার ইনকামে চলে আসবে। 1,000 টাকা। অ্যাকচুয়ালি যেহেতু ওখানে মূল ইয়ে ছিল, আমাদের মূল বেতন কত ছিল? 3,60,000 স্যার, 3,60,000। 3,60,000, হ্যাঁ। আচ্ছা, 3,60,000 3,60,000, আর এখানে ছিল যে সরকার কর্তৃক নির্ধারিত হার 14.5% 2 মধ্যে যেটা কম। তাহলে 3,60,000 টাকা, 3,60,000 টাকার মধ্যে 14.5% কত টাকা আসে?
ওইটার হিসাবটা এরকম না স্যার, ওইটার হিসাবটা আমি যতটুকু জানি আমার পিএফ এ যত টাকা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সে 14.5% অথবা বেসিক এবং মহার্ঘ ভাতা 3/1। কোনটা কোনটা ওটা? মানে পিএফ এ স্যার আমার যে ব্যালেন্সটা আছে টোটাল 5 বছর চাকরি করে আর 10 বছর করি ওই পর্যন্ত যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের উপরে 1 বছর 14% হিসেবে যেটা আসে ওইটা পিএফ এর ব্যালেন্সের উপরে। এই ব্যালেন্সে কত টাকা হবে? ব্যালেন্স তো স্যার এখন আনুমানিক বছর না, আমি বলছি কোন 5 বছর, যে এখন যেমন আমার যে এই বছর সাপোজ আমার একটা প্রভিডেন্ট ফান্ড আছে, হ্যাঁ, এটা তো প্রতি বছর যে ব্যালেন্স থাকবে এই বছর বছর একটা যদি এন্ড অফ দ্য ইয়ার, 10% ধরলে আমাদের 36,000 টাকা আছে। হ্যাঁ, যে না প্রতি বছর যেটা ব্যালেন্স যদি এক থাকবে বছর আমি সার্ভিস লাইন এটা তো ইয়ারলি ধরি তো তাহলে সে আমার ব্যালেন্স থেকে 36,000 আমাকে টাকা নিয়ে আসতে হবে 10% হিসেবে ব্যাপারটা, বুঝেনি? প্রতি বছর যে আমার ব্যালেন্স থাকবে সে ব্যালেন্সের উপর তো সেই হিসাবটা হবে। হবে স্যার, কিন্তু যখন আমার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে তো কিউমুলেটিভ ব্যালেন্সের উপর আবার ইন্টারেস্ট হবে স্যার। যদি আমি 5 বছর চাকরি করি আমার 5 বছরে যে টাকাটা ব্যালেন্স জমছে ওটার উপরে তো ষষ্ঠ বছর গিয়ে আমার ইন্টারেস্ট হবে। আচ্ছা, যদি ইন্টারেস্টটা হয় তাহলে ইন্টারেস্টে যে অ্যামাউন্টটা হবে, এখন এখানে কি বলছে মূল বেতনের 1/3, তো মূল বেতনের 1/3 এখানে আমার কত টাকা হয়? আমরা একটা হিসাব করি, কোন এমনিতে ক্লিয়ার হবে আমরা। স্যার মূল বেতন 1/3 1,20,000 1,20,000, তাহলে 30,000 টাকা এখানে কিভাবে আসলো? 3,60,000 1/3 1,20,000 30,000 টাকা কিভাবে আসলো বলতে পারবে? কোনটা স্যার? 30,000 টাকা এই 30,000 টাকা স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি কারণ আছে এটা কেন আমি কেন বারবার বলছি, এটা কারণ আছে, এখানে একটা লার্নিং আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি অলরেডি তুমি অনেকটা বলেছো, দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ইউর আমি জানি যে এটা তুমি ভালো জানো। এই 30,000 টাকা আমার এখানে কেন আসলো? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি মনে সময় নষ্ট না করি, আর অলরেডি অনেক সময় হয়ে গেছে। এই 30,000 টাকা এই কারণে এসেছে যে আমার বলা হচ্ছে যে মূল বেতনের 3/1 এর মানে হচ্ছে আমার হিসাবে কত টাকা আসে? 1,20,000 টাকা। আসলে মূল আমার ইন্টারেস্ট আছে এখানে, ইন্টারেস্ট আসছে মাত্র কত টাকা? 30,000 টাকা স্যার। 30,000 টাকা। 30,000 টাকা, তাহলে কোনটা কম? 1,20,000 30,000 টাকা কম। 30,000 টাকা স্যার, 30,000 টাকা কম। সেখানে 30,000 টাকা আমার এখানে পুরোটাই এখানে এক্সাম্পটেড। যদি আমার এখানে ইন্টারেস্ট 1,30,000 টাকা হতো তাহলে 10,000 টাকা হতো। 10,000 টাকা 1,20,000 হতো। তখন যদি সাপোজ ইন্টারেস্ট যদি 1,30,000 হতো আর মূল বেতনের অংশ যে 1,20,000, তাহলে কোনটা আসতো? 1,20,000 আসতো। বুঝতে পারছি? জি স্যার। না আমার মনে এখন ক্লিয়ার, রাইট? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার না হয় এটা আরো আলোচনা হবে যখন আমরা অঙ্ক করব, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয়, এটা বলতে পারবে? আর কটা আছে? আর কটা আছে? গাড়ি অনেক সময় ফ্রি গাড়ি পায় না, ফ্রি গাড়ি অনেক রাত্র হয়ে গেছে তো স্যার। স্যার ফ্রি গাইড তো 5% ইয়ে ধরবেন। আচ্ছা 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 আচ্ছা, না আর যখন আমরা একটা টপিক ধরবো, টপিক শেষ করতে হবে, তো আমরা ওই হেডটা শেষ করতে না, তো বাকি থাকলে এটা নিয়ে পরে আলোচনা করার সুযোগ নেই। জি স্যার, জি স্যার। যদি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান তাহলে মূল বেতনের 5% বা বার্ষিক 60,000 টাকার মধ্যে কি হবে? যেটা বেশি, এতক্ষণ আমরা কম, আর এখানে বেশি কেন? গভর্নমেন্ট সবসময় কি করে? ইনকামটাকে বেশি দেওয়ার সময় আমাদের কম দিবে, নেওয়ার সময় বেশিটা হিসাব করে নিয়ে যাবে। দেওয়ার সময় কম দিবে, নেওয়ার সময় বেশি নেবে। হ্যাঁ এই তো। সো এখানে যে যারা ইয়ে পান, ফুল টাইম গাড়ি পাচ্ছেন, যে ওই গাড়ির কত টাকা পর্যন্ত? 60,000 টাকা অথবা 5%, মূল বেতনের 5%, যেটি বেশি হবে সেটাকে ইনকাম হিসেবে দেখাতে হবে। দ্যাটস অল। আমরা এইটি মাথায় রাখি। ক্লিয়ার? এই যে এখানে বলা আছে। তারপর চলে যাই বিনামূল্যে বা হ্রাসকৃত ভাড়ায়। বাড়ি ভাড়ার ক্ষেত্রে আবার একটা ব্যয় আছে, এখানে একটা লার্নিং আছে। এই জিনিসটা কিন্তু লাগবে আমরা যখন অঙ্ক করবো, কিন্তু চমৎকার, এখানে কিন্তু অবশ্যই থাকতে হবে ব্যাপারটা। অনেকে আমরা ফুল ফার্নিশ বাসা পাই, অনেকে সেমি ফার্নিশ বাসা থাকে। হ্যাঁ, তো কোন কি হবে? যদি করদাতা নিয়োগকর্তা করে পর্যন্ত বিনা ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থান বাস করে, তাহলে সাধারণভাবে মূল বেতন 25% করযোগ্য আয় হিসেবে গণনা হবে। সে যদি গভর্নমেন্ট যদি তাকে এমপ্লয়ার কোম্পানি যদি তাকে ফ্রি রেসিডেন্ট দেয়, সো রেসিডেন্ট দিলে সেটা ভাড়া কত টাকা কি এটা দেখার ইস্যু না, দেখার ইস্যুটা কি? যে ফ্রি পুরো 100% ফ্রি পাইলেই মূল বেতনের 25%
25% ট্যাক্সেবল ইনকাম হিসাবে হবে, অ্যাড করতে হবে। যদি করদাতা নিয়োগকর্তা থেকে রাষ্ট্রীয়ত ভাড়া, মানে এমন হয় যে আচ্ছা ভাড়া 20,000 টাকা, কোম্পানি 10,000 50% দিবে, আর নিজে যিনি ট্যাক্স পেয়ার এমপ্লয়ি সে 10% দিবে। যদি এরকম হয় তাহলে 25% হিসাব করে যে ট্যাক্সটা আসবে সেখান থেকে তার যে পোর্শনটুকু সেটা বাদ দিয়ে বাকিটা দেখাতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? ইয়েস স্যার। আমার মনে হয় আর এটা সেকেন্ড টাইম বলার দরকার নেই, ঠিক আছে? অন্যান্য আয় যদি থাকে তাহলে হবে, আদারওয়াইজ আর হবে না। দ্যাটস অল, শেষ, ফিনিশ। তারপরে ছুটি নগদায়ন, ওই যে লিভ এনকেজমেন্ট যদি থাকে এরকম হবে। সরকারি ছুটি অনুমোদিত গ্র্যাচুইটি কত 2.5 কোটি টাকা পর্যন্ত গ্র্যাচুইটি বেনিফিট আছে। আর যদি সে কোনো সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড যদি যেমন কি কত টাকা পর্যন্ত কর্মমুক্ত, পরে 2.5 কোটি টাকা পর্যন্ত। এখানে 3.5 কোটি টাকা পেয়েছে, বাট এই জন্য 2.5 কোটি টাকা কর্মমুক্ত করে বাকিটা 1 কোটি টাকা তাকে ট্যাক্সেবল ইনকাম হিসেবে নিয়ে এসেছে। তাহলে গ্র্যাচুইটির কত টাকা পর্যন্ত হবে, কর্মমুক্ত হবে? 2,50,000 টাকা, 2 কোটি 50 লক্ষ। এটা আমরা মনে রাখবো। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড হচ্ছে যে টোটাল সে কি কত 50,000 টাকার মধ্যে পাবে, এক্সাম্পশন পাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা অবশ্য বাংলাদেশের লেবার অ্যাক্টে বলা আছে, 2006 সালে যে লেবার অ্যাক্ট আছে তার 42 নং আইনে এটা এই সেকশনে বলা আছে। তো টোটাল 50,000 টাকা ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড হিসেবে সেটা পাবে, বেনিফিট পাবে। দ্যাটস অল। আজকে আমার মনে হয় এই পর্যন্তই, আমরা নেক্সট যাব না। তবে এখানে সরকারি বেতন আমরা নেক্সট যেটা আছে গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার তাদের আয় কিভাবে হিসাব করতে হয় সেটা খুব একটা সহজ। মাত্র 3টা বা 4টা খাত আছে, যে খাতগুলো নিয়ে টোটাল ইনকাম হিসাবে তারা করবেন, একটা হিসাব করে ফেলতে হয়। এই আমাদের যারা বেসরকারি যারা আমরা চাকরি করি প্রাইভেট অর্গানাইজেশনে, তাদের ক্ষেত্রে যে এই ঝামেলাগুলো অনেকগুলো ক্যালকুলেশন সিস্টেম আছে, এটা যারা গভর্নমেন্ট জব করেন তাদের ক্ষেত্রে অত এতটা সিস্টেম মেনটেন করতে হয় না। আমরা ডিউটিও বেশি করি স্যার, স্যালারিও কম পাই, তারপরে হচ্ছে কষ্টও বেশি করতে হয়, ট্যাক্সও বেশি দিতে হয়।